BSc 2025 preliminary question paper discussion. দেখো, যেটা আমি আগের দিনে বলেছিলাম যে আজকে হচ্ছে আমাদের ইউপিএসসি সিএসসি যেটা 2025 এর এক্সাম কন্ডাক্ট করা হলো। এই এক্সামের যে কোশ্চেন পেপার আছে, তো সেই কোশ্চেন পেপার নিয়ে আমরা ডিটেলসে আজকে আমরা আলোচনা করব, এবং কি কি টাইপের কোশ্চেন পেপার এসছে, তার অ্যান্সার কি হবে, সেগুলো কোন কোন পার্ট এসছে, সেগুলো নিয়ে ডিটেলসে আমরা কিন্তু আলোচনা করবো আমাদের আজকের সেশন। দেখো, আমি ওয়েট করছি যে টাইম যেহেতু হয়ে গেছে। আচ্ছা, উইথ রেফারেন্স টু ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আমি এ সেট সেট পেপার যেটা এ রয়েছে ইউপিএসসি সিএসসি 2025, ঠিক আছে। তো তার যে কোশ্চেন এর পার্ট ওয়ান যে পার্টটা আছে, বা তোমার সেই হিসাবে এস, এটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করবো, ঠিক আছে। তো উইথ দ্য রেফারেন্স টু ইনভেস্টমেন্ট কনসিডার দ্য ফলোইং: বন্ডস, স্টকস, হেডজ ফান্ডস, ভেঞ্চার ক্যাপিটাল। ডাইরেক্ট আমরা বুঝতে পারছি ইন্ডিয়ান ইকোনমি পার্টের সাথে রিলেটেড কোশ্চেন, মানে ইন্ডিয়ান ইকোনমি পার্টের কোশ্চেন দিয়ে স্টার্ট করা হচ্ছে 2025 এর কোশ্চেন, ঠিক আছে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, হাউ মেনি অফ দিস অ্যাবভ আর ট্রিটেড অ্যাজ অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড। তো এর মধ্যে কোন জিনিসটা তোমার অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড হিসেবে ইউজ করা হয়? অনলি ওয়ান, অনলি টু, অনলি থ্রি, অল অফ দ্য ফোর। সেগুলোর মধ্যে কি কি বলছে দেখো: বন্ড, হেজ ফান্ড, স্টকস আর ভেঞ্চার ক্যাপিটাল। তো এইখানে যে আমরা অপশন দেখছি, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার বি, অনলি টু, ঠিক আছে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, তোমার অনলি টু হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো সেই হিসাবে এখানে তোমার এখানে ফোকাসটা করতে হবে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। ওকে, কোশ্চেন নাম্বার ওয়ান। নেক্সট আসছে, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য সোর্সেস অফ ইনকাম অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখানে দেখো, ইনভেস্টমেন্ট নিয়ে ডাইরেক্ট কোশ্চেন আসছে। ইন্ডিয়ান ইকোনমি যে পার্ট আছে আমাদের, ইনভেস্টমেন্ট ডাইরেক্ট আমাদের সিলেবাসে রয়েছে ইউপিএসসি, তার উপর বেস করে কিন্তু তোমার সেই হিসাবে আসছে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য সোর্সেস অফ ইনকাম। তো এর মধ্যে কোনটা হচ্ছে তোমার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ইনকাম সোর্স, মানে অর্থ উপার্জনের সোর্স, ঠিক আছে। ইনকাম ফর দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এর মধ্যে কোনটা রিজার্ভ ব্যাংকের অর্থ উপার্জনের সোর্স হিসেবে ব্যবহার করা হয় বা অর্থ উপার্জন করে? অপশন ওয়ান, বাইং অ্যান্ড সেলিং গভর্নমেন্ট বন্ডস, মানে কেনা বেচা সরকারি যে সকল বন্ড আছে সেগুলো। নাম্বার টু, বাইং অ্যান্ড সেলিং ফরেন কারেন্সি, কেনা বেচা করা যে বিদেশি মুদ্রা। নাম্বার থ্রি, পেনশন ফান্ড ম্যানেজমেন্ট, মানে পেনশন ফান্ড করা ম্যানেজ করে যে যেটা সেটা। নেক্সট হচ্ছে লেন্ডিং টু প্রোভাইড কোম্পানি, তো বিভিন্ন কোম্পানিকে, মানে প্রাইভেট কোম্পানিকে ধার দেওয়া, লেন্ডিং মানে ধার দেওয়া। নেক্সট হচ্ছে প্রিন্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং কারেন্সি, তো যে সকল তোমার নোট আছে, ঠিক আছে, সেগুলো প্রিন্ট করা এবং সেগুলো ডিস্ট্রিবিউট করা, মানে ছড়িয়ে দেওয়া, মানে বিলিয়ে দেওয়া, তো সেটা বলা হচ্ছে। তো সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। তো এই যে যে অপশনগুলো দেখছি, এর মধ্যে কোনটা কারেক্ট হবে তোমার সেই হিসাবে বলতে হচ্ছে, ঠিক আছে। অপশন এ 1 and 2, অপশন বি 2, 3 and 4, অপশন সি 1, 2, 4 and 5, আর অপশন ডি 1, 2, 5, ঠিক আছে। এখানে যদি আমরা কারেক্ট অ্যান্সার দেখি, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, মানে 1, 2 আর 5। তার মানে বাইং অ্যান্ড সেলিং গভর্নমেন্ট বন্ডস গেল, এটা বাইং অ্যান্ড সেলিং ফরেন কারেন্সি এটা। আর লাস্টের যেটা সেটা হচ্ছে কারেন্ট যে প্রিন্টিং আর ডিস্ট্রিবিউটিং কারেন্সি, এটা তোমার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাজ করা হচ্ছে। এবার যদি আমি একটু কাট অফ দেখি এবার, ঠিক আছে, যেটা বিভিন্ন সোর্সে যেগুলো আমরা দেখতে পাচ্ছি বা কোশ্চেন যদি পেপার আমরা অ্যানালাইজ করি, ঠিক আছে। টোটাল তো এই কটাই সেকশন হয়, তাই না? মানে জেনারেল, ইকোনমিক্যালি উইকার সেকশন, এসসি এসটি, আচ্ছা ওবিসিও আছে। এই হচ্ছে টোটাল সেকশন, ঠিক আছে। আমরা যদি রিজার্ভেশন সিস্টেম দেখি, তো এবার জেনারেলে কাট অফ হওয়ার কথা, মানে আশা করা হচ্ছে মোটামুটি 82 থেকে 84 বা 82 তোমার সেই হিসেবে ধরা হচ্ছে। জেনারেলে 82 মাত্র, বুঝতে পারছো কোশ্চেন করলে? জেনারেলে 82, তো তারপরে মোটামুটি ওবিসি তে ধরা হচ্ছে তোমার 81 এর মতো, ঠিক আছে। এসসি তে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি
70-এর মতো হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর এসটি তে মোটামুটি 65, আর ইডব্লিউএস এ যদি আমরা সেই হিসাবে দেখি মোটামুটি 78। এইটা হচ্ছে তোমার জিএস পার্ট 1, জিএস পেপার 1। আর সিসাটা তো জানো তুমি, মোটামুটি যে নাম্বার লাগে সেটা তো তুমি অলরেডি জানো, তাই না? এইবার যে কোশ্চেন স্ট্যান্ডার্ড এসছে তাতে এইরকম কাট অফ হওয়ার সম্ভাবনা আছে, জেনারেলের 200-তে মাত্র 82, 80 থেকে 82 হওয়ার সম্ভাবনা আছে। তার মানে ভাবো একটা টাইমে 120, 25, 30-এর কাছাকাছি কাট অফ থাকবে। সেটা বুঝতে পারছো, জেনারেলি 130-30ও কাট অফ গেছে একটা টাইমে। সেইটা এখন নেমে এসছে 40-79, মানে 40টা কোশ্চেন তোমার সেই হিসেবে তোমার লাগছে 40টা কোশ্চেন তুমি ঠিক করতে পারলে তোমার সিট ক্লিয়ার, সেরকম একটা অবস্থা, ঠিক আছে। আর 35টা হচ্ছে এসসি দের জন্য। তো যাই হোক, এসসি দের কাট অফ এবার হওয়ার সম্ভাবনা আছে 70। এগুলো একটু খেয়াল রাখো। এসটি মানে শিডিউল ট্রাইবস এর কাট অফ হওয়ার সম্ভাবনা আছে ইউপিএসসি তে এবার 65। আর ইকোনমিক্যাল রিকোয়ার্ড সেকশন এই ক্যাটাগরিতে এবার কাট অফ হওয়ার সম্ভাবনা আছে 78। আর ওবিসি দের কাট অফ হওয়ার সম্ভাবনা আছে 81, 81। ইউপিএসসি সিএসসি 2025 এর যদি কোশ্চেন আমরা স্ট্যান্ডার্ড দেখি আর প্রিভিয়াস ইয়ারের যদি আমরা কাট অফ দেখি, মোটামুটি এরকম পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে। তো সেই জিনিসটা আমাদের এখানে প্রথম থেকে খেয়াল রাখতে হবে। তো যেগুলো আমরা কিন্তু বিভিন্ন আর্টিকেল দেখে এবং কোশ্চেন ফোকাসটা করে এরকম আমরা বুঝতে পারছি। আর কোশ্চেন কি কি টাইপের আছে সেগুলো তো অলরেডি আমরা দেখা শুরু করেছি, সেগুলো তো আমরা দেখবো। কিন্তু পয়েন্টটা বুঝতে পারলে? তো তুমি কত ধরছো, 78 না কত বললে? 70? তাই শুনি হ্যাঁ স্যার, 60-70-এর মধ্যেই হবে। 60-70, ওকে। না 60-70 হলে তো তো জেনারেল ক্যাটাগরি, তাই না? তো 60-70 হলে তো হচ্ছে না। মোটামুটি যদি 80ও হয়, কি বলতো, 70 জায়গায় তুমি যদি 80 হয়, 5টা কোশ্চেন যদি এক্সট্রা করতে পারো তাহলে কাট অফ ক্লিয়ার হওয়ার তোমার কিন্তু সম্ভাবনা রয়েছে। পয়েন্টটা বুঝতে পারছো? তাই যদি আর 5টা কোশ্চেনও কারেক্ট হয় তোমার, তোমার কিন্তু তোমার হয়ে যেতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? তো সেই হিসাবে আমি বলবো তুমি একটু চেক করো, ঠিক আছে। বাড়িতে এসো এবং বাড়িতে এসে এবার আসলে একটু চেক করো যে তোমার কত কি হচ্ছে, তাহলে তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে। এইবার কোশ্চেন নাম্বার 3 আমরা দেখি। উইথ রেফারেন্স টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং ইনফরমেশন। অর্গানাইজেশন, সাম অফ ইটস ফাংশন ইট ওয়ার্কস আন্ডার। আচ্ছা, ডাইরেকশন অফ এনফোর্সমেন্ট, ঠিক আছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টর যেটা আসছে, সাম অফ ইটস ফাংশন, এর ফাংশন কি? এনফোর্সমেন্ট অফ দ্য ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট 2018 সালে যে এই অ্যাক্ট এসছে, ফিউজিটিভ অফেন্ডার অ্যাক্ট, তার উপর বেস করে কাজ করে এটা। ইট ওয়ার্কস আন্ডার, এর ফাংশন হচ্ছে এটা। আর এটা কার আন্ডারে কাজ করে? ইন্টারনাল সিকিউরিটি ডিভিশন, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর মধ্যে এটা কাজ করে গেল। নেক্সট আসছে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো এর মধ্যে রেভিনিউ ইন্টেলিজেন্স মধ্যে তোমার সেই হিসেবে কাজ করছে। এটা কি ওখানে হচ্ছে তোমার ফাংশন কি? এনফোর্সেস দ্য প্রভিশন অফ দ্য কাস্টমস অ্যাক্ট, এটা 1962 সালে যে কাস্টমস অ্যাক্ট আছে এর আন্ডারে এটা কাজ করে। আর মানে এটার ফাংশন হচ্ছে কাজ করে কার আন্ডারে? ডিপার্টমেন্ট অফ রেভিনিউর আন্ডারে কাজ করে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের। এটা অপশন নাম্বার 2 আসছে। অপশন 3 আসছে ডিরেক্টর জেনারেল অফ সিস্টেম অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই হচ্ছে অর্গানাইজেশন। এটা কাজ কি? তোমার ক্যারিং আউট বিগ ডাটা অ্যানালাইসিস, বিগ ডাটা অ্যানালাইসিস কাজ করে টু অ্যাসিস্ট ট্যাক্স অফিসার্স, ঠিক আছে, ফর বেটার পলিসি অ্যান্ড নাইমিং ট্যাক্স এভেডার্স, ঠিক আছে। তো এখানে বেটার পলিসি করা যাবে, এখানে ট্যাক্স এভেড করতে লোকে না পারে, মানে ট্যাক্স ফাঁকি না দিতে পারে। তো সেই পার্টের কথা এখানে বলা হচ্ছে। ওকে, তো এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে? ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে এটা, ঠিক আছে। গেল। In how many of these above rows in the information correctly matched? তো এর মধ্যে কোন কোন ইনফরমেশন তোমার কারেক্টলি ম্যাচ করা হচ্ছে? এ অপশন 1 অনলি 1, প্রথম 1 নম্বরটা, কি অনলি 2 2 নম্বরটা, নাকি অপশন সি পুরো তিনটাই, নাকি ডি না? এর মধ্যে কোনটা? তো তোমার সেই হিসাবে এখানে ফোকাস করতে হবে। যদি আমরা এখানে দেখি অনলি 2, যেটা মানে ডিরেক্টর অফ দ্য রেভিনিউ ইন্টেলিজেন্স, এইটাই হচ্ছে তোমার সেই হিসাবে কারেক্ট, মানে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ডিরেক্টর অফ দ্য রেভিনিউ ইন্টেলিজেন্স, রেভিনিউ ইন্টেলিজেন্সের কথা এখানে বলা হচ্ছে যে যে সংস্থাটা, এটা এনফোর্স দ্য প্রভিশন অফ দ্য কাস্টমস এর অ্যাক্টের আন্ডারে কাজ করে 1965 সালে। আর এটা কার ডিপার্টমেন্টের মধ্যে চলছে? ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে। এই হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে কোয়েশ্চেন নাম্বার 3 এর, ঠিক আছে। গেল।
এবার কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, বুঝতে পারছো জিনিসগুলো? রেস্টুরেন্ট নামে মার্ক করে নাও, লিখে নাও, তাহলে তোমার সেই হিসেবে মাথায় রাখতে সুবিধা হবে কোন কোন জিনিসগুলো নিয়ে আমরা এখানে ফোকাসটা করছি। তো সেই পার্টে জিনিসগুলো আমাদের এখানে কিন্তু দেখা দরকার, নাহলে কিন্তু হবে। ওকে, তো সেই পার্টটা কিন্তু এখানে পরপর রয়েছে। নেক্সট এসো, এবার হচ্ছে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। এটাও তোমার ইকোনমি পার্টির সাথে রিলেটেড, মানে ইকোনমি দিয়ে এরা বেসিক্যালি শুরু করছে এবারের এক্সাম 2025-এর যদি আমরা সেই হিসাবে দেখি। আচ্ছা, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ম্যান্ডেট অল দ্য লিস্টেড কোম্পানিজ ইন ইন্ডিয়া টু সাবমিট এ বিজনেস রেসপন্সিবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি রিপোর্ট। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সবাইকে ম্যান্ডেট করে দিচ্ছে, মানে সবাইকে করতে হবে যারা লিস্টেড কোম্পানি রয়েছে ইন্ডিয়াতে, তাদের বিজনেস রেসপন্সিবিলিটি আর সাস্টেনেবিলিটি রিপোর্ট পেশ করতে হবে, এইটা বলা হচ্ছে। ঠিক আছে, গেল। এটা হচ্ছে অপশন নাম্বার 1। অপশন 2 তে তোমার কি আছে, স্টেটমেন্ট 2 তে, যেখানে ইন ইন্ডিয়া এ কোম্পানি সাবমিটিং এ বিআরএসআর নেক্সট, ভারতে যে কোম্পানি তোমার বিআরএসআর তোমার সাবমিট করে মেক্স ডিসক্লোজার ইন দ্য রিপোর্ট, দে আর লার্জলি নন ফিকশনাল ইন নেচার। তো এরা হচ্ছে জেনারেলি নন ফাইন্যান্সিয়াল, মানে ফাইন্যান্সিয়াল সিস্টেমের আন্ডারে পড়ে না, নন ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে পড়ে। তো এখানে এটা বলা হচ্ছে স্টেটমেন্ট 2 এর মধ্যে। গেল। এটা হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ আর কারেক্ট। তো এই যে যে দুটো স্টেটমেন্ট আমরা বললাম, এর মধ্যে কোনটা ঠিক, কোনটা ভুল? অপশন এ অন অনলি, অপশন বি টু অনলি, অপশন সি বোথ 1 and 2, আর অপশন তোমার ডি নাইদার ওয়ার নট ট্রু। ঠিক আছে, তো এইখানে কোনটা তোমার সেই হিসেবে হবে? এটা হচ্ছে অপশন 2 অনলি, এইটা হচ্ছে এর মধ্যে কারেক্ট। মানে ইন ইন্ডিয়া এই কোম্পানি সাবমিটিং এ বিআরএসআর, ভারতে যে কোম্পানি তোমার সাবমিট করছে বিআরএসআর, এর যে রিপোর্ট তারা সাবমিট করছে এটা জেনারেলি নন ফাইন্যান্সিয়াল হয়, ফাইন্যান্সিয়াল সিস্টেমের সাথে, মানে ফাইন্যান্সিয়াল রিলেটেড, নন ফাইন্যান্সিয়াল। Next, consider the following statement. Statement 1. In India, income from allied agricultural activities like poultry farming and wool rearing in rural areas is exempted from any tax. ভারতে এই যে তোমার এগ্রিকালচার সিস্টেম বা পোল্ট্রি থেকে এবং যে সকল উল তৈরি করা হচ্ছে, তো সেখান থেকে যেগুলো এখানে এগ্রিকালচারে কাজ করা হয়, এটা কোনো ট্যাক্স দিতে হয় না। স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2, ইন ইন্ডিয়া রুরাল এগ্রিকালচার ল্যান্ড ইজ নট কনসিডার্ড এ ক্যাপিটাল অ্যাসেট। ভারতে এগ্রিকালচারাল বা কৃষিকাজের জন্য যে জমি রয়েছে তাকে তোমার ক্যাপিটাল অ্যাসেট হিসেবে দেখা হয় না, আন্ডার দ্য প্রভিশন অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এটা 1961 সালে ইনকাম ট্যাক্স অ্যাক্টের অনুযায়ী। এই হচ্ছে 2 নম্বর স্টেটমেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এর মধ্যে কোন স্টেটমেন্ট কারেক্ট? অপশন এ both statement 1 or 2, option B both statement 1 or 2, but statement 2 does not explain the statement 1, or option C statement 1 is correct but statement 2 is not correct, option D statement 1 is not correct but statement 2 is correct. ঠিক আছে, তো তাহলে 5 নম্বরের কোশ্চেনে যদি আমরা এবার आंसर বলি, তাহলে সেখানে आंसर কি হচ্ছে? অপশন নম্বর ডি, স্টেটমেন্ট 1 is not correct but statement 2 is correct। তার মানে ফার্স্ট স্টেটমেন্ট যেটা আছে এটা কারেক্ট না, কিন্তু স্টেটমেন্ট 2 কারেক্ট। তাহলে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট आंसर। মানে in India rural agriculture land is not considered a capital asset under the provision of the income tax act 1961। ঠিক আছে, তো এই হিসাবে এখানে आंसरটা আমাদের এখানে মাথায় রাখতে হবে। বোঝা গেল? তো সেই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 5 গেল। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 6। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ইন্ডিয়া হ্যাজ জয়েন্ড দ্য মিনারেলস সিকিউরিটি পার্টনারশিপ অ্যাজ এ মেম্বার। মিনারেল সিকিউরিটি পার্টনারশিপ হিসাবে মেম্বার হিসেবে ইন্ডিয়া জয়েন করেছে। India is a resource-rich country in all of the 30 minerals that is identified. তো ইন্ডিয়া একদম প্রচুর মিনারেল বা খনিজ পদার্থ ধনী কান্ট্রি আমাদের, যেখানে 30 ধরনের ক্রিটিক্যাল মিনারেল বা খনিজ পাওয়া যায়। The Parliament in 2023 has amended the Mines and Minerals Development and Regulation Act 1957, empowering the central government to exclusively auction mining lease and composite license for the certain critical minerals. তো রিসেন্টলি পার্লামেন্ট থেকে 2023 সালে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেখানে মাইন্স অ্যান্ড মিনারেল যেগুলো 1957 সালে যে অ্যাক্ট ছিল, তো সেখান থেকে চেঞ্জ করেছে যে সরকার চাইলে তো সেখানে কিন্তু অপশন করতে পারে এবং লাইসেন্স প্রদানকারী বিভিন্ন ক্রিটিক্যাল মিনারেলসদের অপশন করতে পারে। তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। এই আপডেট কিন্তু আমরা 3 নম্বর স্টেটমেন্টে দেখতে পাচ্ছি। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন আর কারেক্ট, তো তার মধ্যে 6 নম্বর কোশ্চেনের মধ্যে কোনটা কারেক্ট যদি আমরা দেখি, অপশন সি 1 and 3, মানে প্রথম নম্বর অপশন ইন্ডিয়া হ্যাজ জয়েন্ড দ্য মিনারেল সিকিউরিটি পার্টনারশিপ, এটা, আর 3 নম্বর
অপশন, এটা হচ্ছে তোমার সেই হিসাবে কারেক্ট, তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 2023 সালে যে অ্যামেন্ডমেন্টটা হলো, তো দেখো তোমার সেই 2000 রিসেন্টলি যে সকল অ্যামেন্ডমেন্ট হচ্ছে, যেটা আমি আগে বলেছি যে এগুলোর জন্য ওইগুলো ইম্পর্টেন্ট হয়, তার উপর বেস করে কিন্তু এই আসছে সেই অ্যাক্টগুলো তোমার যদি ক্লিয়ার আইডিয়া থাকে, তাহলে সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে তুমি এখানে এই অ্যান্সারটা করতে পারো। তো সেই পার্টে জিনিসগুলো আমাদের এখানে ফোকাস করা দরকার। দেখো কত ঘুরিয়ে জিনিসগুলো আসছে, আগে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসতো, এখন কোন লেভেলে ঘুরিয়ে আসছে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। গেল নেক্সট statement. As regards return from an investment in a company, generally bondholders are considered to be relatively at lower risk than stakeholder. ঠিক আছে, একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, রিটার্ন যদি আমরা দেখি কোন একটা কোম্পানিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যারা বন্ড হোল্ডার থাকে তাদের কম রিস্ক থাকে, আর যাদের শেয়ার হোল্ডার থাকে তাদের বেশি রিস্ক থাকে, এটা বলা হচ্ছে স্টেটমেন্ট 1। আর স্টেটমেন্ট 2 তে বলা হচ্ছে বন্ড হোল্ডার আর লিডার্স টু এ কোম্পানি হোয়ার স্টেক হোল্ডার আর ইটস ওনার্স। বন্ড হোল্ডাররা হচ্ছে লিডার থাকে আর স্টেক হোল্ডাররা হচ্ছে মালিক, এটা স্টেটমেন্ট 2। ফর রিপেমেন্ট পারপোজ বন্ড হোল্ডার্স আর প্রায়োরিটাইজ। যদি রিপেমেন্ট সিস্টেম দেখি তো সেখানে বন্ড হোল্ডারদের বেশি প্রায়োরিটাইজ করা হয় স্টেক হোল্ডার দিয়ে। ঠিক আছে, তো স্টক হোল্ডার দিয়ে মানে স্টক যারা কিনে থাকে। তো এই হচ্ছে 3 নম্বর স্টেটমেন্ট। কোশ্চেন নাম্বার 7 এ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা অপশন দেখি যে both statement 2 and 3 are correct and both of them explain statement 1। তো এখানে স্টেটমেন্ট 2 এবং 3 কিন্তু কারেক্ট, এবং যেগুলো দেখছি যে both of them explain statement 1। তো এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো তোমার সেই হিসাবে এখানে কোশ্চেন নাম্বার 7 এর যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে একদম প্রত্যেকটা একদম রাইট, তোমার সেই হিসাবে অপশন নাম্বার এ, কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। ওকে, পুরো ইন্ডিয়ান ইকোনমি পার্টের থিওরিটিক্যাল কোশ্চেন বলতে গেলে। ঠিক আছে, নেক্সট কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। India accounts for a very large portion of all equity option contracts traded globally, thus exhibiting a great boom. ইন্ডিয়া যেটা আমরা কিন্তু ইকুইটি অপশন আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ক্ষেত্রে ওয়ার্ল্ডে একটা খুবই বড় পজিশন থেকে আমরা কিন্তু এগোচ্ছি। India's stock market has grown rapidly in the recent past, even overtaking Hong Kong's at some point of time. India's যে স্টক মার্কেট হংকং এর স্টক মার্কেটকে ছাপিয়ে গেছে। 3, there is no regulatory body either to warn the small investor about the risks and the option trading, or to act or unregistered financial advisor in this regard। তো আমাদের দেশে কোনো রেগুলেটরি বডি নেই স্মল ইনভেস্টরদের জন্য, যে কোন শেয়ারে কি রিস্ক রয়েছে বা অপশন ট্রেডিং এ। তো সেইটা বলতে স্টেটমেন্ট নাম্বার 3 তে। তো এর মধ্যে কোনটা কারেক্ট? কোশ্চেন নাম্বার 8 এর যদি আমরা দেখি 1 and 2 only is correct। ঠিক আছে, আমাদের রেগুলেটরি বডি রয়েছে। ঠিক আছে, স্টক মার্কেটের জন্য তোমার সেই হিসাবে সেবি তোমার তার মধ্যে কিন্তু নাম। ওকে, তো সেই পার্ট হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখানে অপশন এ 1 and 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 8 এর। ঠিক আছে, নেক্সট কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। স্টেটমেন্ট 1 হচ্ছে সার্কুলার ইকোনমি রিডিউসেস দ্য এমিশন অফ গ্রিনহাউস গ্যাস। তো গ্রিনহাউস গ্যাস কমায় সার্কুলার ইকোনমির মাধ্যমে। সার্কুলার ইকোনমি রিডিউস দ্য ইউজ অফ র ম্যাটেরিয়ালস অ্যাজ ইনপুট। তো এর ফলে র ম্যাটেরিয়ালসও কিন্তু কমে সার্কুলার ইকোনমির জন্য। সার্কুলার ইকোনমি রিডিউসেস ওয়াস্টেজ ইন দ্য প্রোডাকশন প্রসেস। সার্কুলার ইকোনমির জন্য তোমার ওয়াস্টেজ আমরা কিন্তু রিডিউস বা কমতে থাকে। ঠিক আছে, এই হচ্ছে তিনটে স্টেটমেন্ট। কোশ্চেন নাম্বার 9, তো যদি আমরা দেখি এর মধ্যে কোনটা কারেক্ট, এর মধ্যে আমরা কিন্তু বোথ স্টেটমেন্ট 2 and 3 হচ্ছে কারেক্ট। 2 and 3 স্টেটমেন্ট হচ্ছে তোমার সেই হিসাবে কারেক্ট, আর এরা স্টেটমেন্ট 1 কে ক্লিয়ারলি ভাবে এরা ডিসকাস করেছে। ঠিক আছে, পুরো কিন্তু এটা আমাদের ইন্ডিয়ান ইকোনমি যে পার্ট আছে সেখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, সেই সময় আমাদের এখানে খেয়াল রাখতে হবে। নেক্সট আসছে কি কোশ্চেন নাম্বার 10। Capital receipts creates a liability or cause a reduction in the assets of the government। ঠিক আছে, এখানে কিন্তু লাইবিলিটি থাকে মানে কোনো জায়গায় ঋণ নিয়ে তোমার সেই হিসাবে টাকা দিতে হবে, এরকম যে একটা সিচুয়েশন। ঠিক আছে, লাইবিলিটি থাকছে বা লাইবিলিটি তোমার রাখতে হচ্ছে। ওকে, তো তোমার একটা টেনশন থাকছে, তাই না? তো সেই ব্যাপারটা থাকে। অর কজ এ রিডাকশন অফ দ্য অ্যাসেট অফ দ্য গভর্নমেন্ট, এবং যার ফলে আমরা যে গভর্নমেন্টের যে অ্যাসেট আছে তার পরিমাণ কমতে থাকে। ঠিক আছে, অ্যাসেট মানে তোমার সেই হিসাবে সম্পদ, এবং সেখান থেকে আমরা যেখানে
ফিউচারে একটা ভালো আউটকাম আমরা পাই, সেটাকে তোমার সেই হিসাবে অ্যাসেট করো। ঠিক আছে, সেরকম ধরো অ্যাসেট কি, এই ধরো এই যে আমার মাইক এটা, এগুলো আমরা ইউজ করছি, এটা তোমার এগুলো কাজে দিচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমার অ্যাসেট। লাইবিলিটি কি, ধরো কারো গাড়ি আছে কিন্তু সে ঠিকঠাক চালায় না, শো অফ করার জন্য কিনেছে, এটা হচ্ছে লাইবিলিটি, বুঝতে পারলে? সেটা লাইবিলিটি যাই হোক, জিনিসগুলো আমাদের এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। বরোইং অ্যান্ড ডিসইনভেস্টমেন্ট আর ক্যাপিটাল রিসিপ্ট। বরোইং মানে ধার নেওয়া, আর ডিসইনভেস্টমেন্ট মানে বিক্রি করে দেওয়া, সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল রিসিপ্টস এর মধ্যে আসছে। অপশন নম্বর 3, ইন্টারেস্ট রিসিভ অন লোনস। লোন থেকে যে আমরা সুদ পাচ্ছি, ক্রিয়েটস এ লাইবিলিটি। তো সেখান থেকে তোমার লাইবিলিটি আসে গভর্নমেন্টের জন্য। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন নাম্বার 10। যদি আমরা দেখি সেটা বলা হচ্ছে which will be the correct action, অপশন 1 and 2। এখানে ক্যাপিটাল রিসিভ যে পার্টটা আর বরোইং এন্ড ডিসইনভেস্টমেন্ট, এই দুটো স্টেটমেন্ট হচ্ছে true। ঠিক আছে, তো এই যে লোন পিরিয়ডের যে স্টেটমেন্টের কথা আছে ওটা কিন্তু ফলস। ঠিক আছে, কোশ্চেনের নম্বর 10 এর অ্যান্সার হচ্ছে এ। গেল। কোশ্চেন নাম্বার 11, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট রাজা মুন্ডা। আচ্ছা, এইবার এতক্ষণে ইকোনমি পার্ট শেষ হলো, এইবার হচ্ছে তোমার আসছে তোমার যেটা আমি বলতে মানে মডার্ন ইন্ডিয়া। মডার্ন ইন্ডিয়া চলে রাজমোহন রায় নিয়ে। হি possessed a great love and respect for the traditional philosophical system of the East। ঠিক আছে, তার কিন্তু ভালোবাসা এবং সম্মান ছিল ট্র্যাডিশনাল ফিলোসফি সিস্টেম, যেটা ইস্টের রয়েছে, পূর্ব দিকে বা পাশ্চাত্য। বা পূর্ব দিকে মানে আমাদের এখানটা, ওয়েস্ট মানে পাশ্চাত্য, মানে দেশীয় সিস্টেম উপর উনি কিন্তু ছিল। এটা পুরো স্টেটমেন্ট কারেক্ট তোমার আসছে। হি ডিজায়ার দ্য his countrymen to accept the rational and scientific approach and the principle of the human dignity and social equality of all men and women। ঠিক আছে, উনি চাইছেন যে তার দেশের লোক ন্যাশনাল হোক এবং সায়েন্টিফিক যে সিস্টেম আছে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার দিকে অগ্রসর হোক, এবং তাতে ছেলে এবং মেয়ে বা নারী পুরুষের সমানাধিকারের তোমার সেই হিসাবে সিস্টেম আমরা দেখতে পাই। তো সেই পার্টের কথা এখানে বলা হচ্ছে। তো এর মধ্যে কোনটা কারেক্ট আনসার? এটা হচ্ছে অপশন এ, অন অনলি, হি ইজ বেসিক্যালি কারেক্ট। তো সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, দেখো, he desired his countrymen to accept the rational and scientific approach of the principle of the human dignity and social equality of the men and women। ঠিক আছে, তিনি ওয়েস্টের যে সিস্টেম তার কথা কিন্তু তোমার সেই হিসাবে বলেনি, তো এটা বুঝতে হবে। তিনি ইন্ডিয়ান যে সিস্টেম, তো তার উপর কিন্তু উনি বেশি ফোকাস করেছে। তো সেই পার্টটা আমাদের এখানে খেয়াল রাখতে হবে। ওকে, তো এই জিনিসটা রয়েছে আমাদের এখানে। অপশন এ হচ্ছে তোমার এখানে কারেক্ট অ্যান্সার, ওয়ান অনলি। ওকে, গেল। কোশ্চেন নাম্বার 12, কনসিডার দ্য ফলোইং সাবজেক্ট উইথ রিগার্ড অফ নন কপারেশন প্রোগ্রাম। মানে নন কপারেশন মুভমেন্ট কথা বলা হচ্ছে, মানে অসহযোগ যে আন্দোলন রয়েছে, বয়কট অফ গেল, অবসিকিউর অফ স্ট্রিক্ট এন্ড নন ভায়োলেন্স। আচ্ছা, বয়কট অফ ল কোর্স মানে নিয়ম নীতি এবং বিদেশি যে সকল জামা কাপড়। স্ট্রিক্ট অর নন ভায়োলেন্স, অবজার্ভ অফ স্ট্রিক্ট অর নন ভায়োলেন্স মানে অহিংসার দিকে তোমার সেই হিসেবে না যাওয়া, তো সেটা গেল। রিটেনশন অফ টাইটেলস এন্ড অনার্স উইদাউট ইউজিং দেম ইন পাবলিক। তো এখানে যে অনার্স গুলো আছে, মানে সম্মান এবং যেগুলো টাইটেল যেগুলো দেওয়া হচ্ছে, তবে এস্টাবলিশমেন্ট অফ দ্য পঞ্চায়েত ফর সেটিং ডিসপুট। তো কোন টাইপের কোনো সমস্যা হলে কোন টাইপের পঞ্চায়েতের দিকে তোমার সেই হিসাবে যেতে হবে। তো এর মধ্যে কোনটা তোমার সেই হিসাবে নন অপারেশন প্রোগ্রামের আন্ডারে আসছে, কোশ্চেন হচ্ছে সেইটা জিজ্ঞেস করেছে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অনলি 3, এস্টাবলিশমেন্ট অফ পঞ্চায়েত ফর সেটিং ডিসপুট। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার শুধুমাত্র। গেল। এরপরে আসছে কি 12 পর 13, দ্য ইরিগেশন ডিভাইস কল্ড আরাঘাত্তা ওয়াজ। এই যে যে ইরিগেশন যে ডিভাইস, মানে সেচ কাজ করার জন্য যে যন্ত্রটা, আরাঘাত্তা, এটা কি? এ ওয়াটার ব্যাগ মেড অফ লেদার পুল ওভার এ পুলি। ওয়াটার ব্যাগ মানে জলের ব্যাগের কথা এখানে পরপর বলা হচ্ছে, এটা কি ঠিক এই স্টেটমেন্টটা, সেটা এখানে বলা হচ্ছে। নেক্সট আসছে কি, এ লার্জ হুইল উইথ আর্দেন পটস টাইড টু আউটার এন্ডস অফ দ্য স্পোকস। বিশাল বড় একটা হুইল, চাকার মতো অবস্থা যেখানে বাধা রয়েছে তার কথা বলা হচ্ছে। এ লার্জ আর্টান পট ড্রাইভেন বাই বুলক। ঠিক আছে, এইখানে তোমার গাড়ির কথা বলা হচ্ছে, তোমার যেসব গরু গাড়ি আমরা যেরকম দেখতে পারি, তো তার কথা এখানে বলা হচ্ছে যে লার্জ ইস্টার্ন পট ড্রাইভেন বাই বুলক। ঠিক আছে, বিশাল বড় একটা পট থেকে শুধু নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে। এ লার্জ ওয়াটার বাকেট পুলড আপ বাই দ্য রোপ ডাইরেক্টলি বাই হ্যান্ড। এটা হাত দিয়ে তোমার জল টানা হচ্ছে বড় বাক্স, সেটা এখানে বলা হচ্ছে। তো এর মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা যদি আমরা সেই হিসাবে দেখি, এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তোমার
কোশ্চেন নাম্বার 13 হচ্ছে এ বি। বি হচ্ছে কারেক্ট আছে, এ লার্জ হুইল উইথ দা ইস্টার্ন পট, ঠিক আছে, বড় চাকা এবং সেখানে পট থাকছে যেখানে আউটার রেঞ্জ হচ্ছে এবং স্পোকের মাঝে মধ্যে কাজ করছে। তো এই হচ্ছে আগারথা আরাঘাট্টা এর মিনিং, ঠিক আছে। এই যে ডিভাইসটা তৈরি করা হচ্ছে সেচ কাজের জন্য, সেই হিসাবে আমাদের এখানে খেয়াল রাখা দরকার। গেল 14 among us who among the following rulers in ancient India has assumed the title মাত্তাভি রাসা, তারপর হচ্ছে তোমার বিচিত্র চিত্ত আর গুণাভারা, ঠিক আছে। এই হচ্ছে যে এই টাইটেল গুলো কার ছিল আমাদের, তো সেই হিসাবে এখানে কোশ্চেনটা ফোকাস করা হচ্ছে। অ্যান্সার হবে হচ্ছে তোমার মহাদেব বর্মন ওয়ান। মহাদেব বর্মন নাম হচ্ছে এই টাইটেল গুলো ছিল। ওকে, গেল। নেক্সট আসছে কোশ্চেন নম্বর 15, ফাহিয়ান the Chinese pilgrims traveled to India during which reign? মানে ফাহিয়ান কার টাইমে আমাদের দেশে বেড়াতে আসে, বেড়াতে আসে মানে মনে আসছে তোমার এখানে। কারেক্ট আনসার হচ্ছে তোমার সমুদ্রগুপ্ত হবে, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, গেল 16 নম্বর প্রশ্ন, এবার আমরা আসি। 16 number question, one of the following led as a successful military campaign against the kingdom of শ্রীবজ্র against এ তোমার সাকসেসফুল ক্যাম্পেইন করা হয়। The powerful main state which ruled the Malay Peninsula, সুমাত্রা মালয় পেনিনসুলা যে কন্ট্রোল করতো জাভা এবং নেইবারহুড আইল্যান্ড এবং আশেপাশের যে সকল আইল্যান্ড ছিল তাদের, ঠিক আছে। তো সেই হিসাবে এখানে হচ্ছে কোশ্চেন করা হচ্ছে। অপশনগুলো কি আসছে, অমোঘ বর্ষ, তারপর হচ্ছে প্রতাপরুদ্র, রাজেন্দ্র ওয়াল আর বিশ্ববর্ধন। এখানে ক্যারেক্টার হয়েছে রাজেন্দ্র ওয়াল মানে চোল সাম্রাজ্য, চোলা ডাইনাস্টি মানে রাজেন্দ্র ওয়াল হচ্ছে এখানে ক্যারেক্টার হবে, ঠিক আছে। তো তোমরা সেই হিসাবে এখানে মাথায় রাখতে হবে মিলিটারি ক্যাম্পেইন যেগুলো আমরা দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 17, উইথ রেফারেন্স টু দ্য এনশিয়েন্ট ইন্ডিয়া, মানে প্রাচীন যুগে যে প্রাচীন ভারতের যে ইতিহাস আমরা দেখি 600 থেকে 322 খ্রিস্টপূর্বাব্দে, কনসিডার দ্য ফলোইং পেয়ার্স, এর মধ্যে কোন পেয়ারটা ঠিক আছে? অশোক, গোদাবরী, কম্বোজ, বিপাস, অবন্তী, মহানদী আর কোশলা হচ্ছে তোমার, কোশলা হচ্ছে সরু, ঠিক আছে। এই হচ্ছে তোমার সেই হিসাবে অপশন আসছে, তোর মধ্যে কোনটা তোমার কারেক্ট? এখানে হচ্ছে সব কটাই হচ্ছে এখানে কারেক্ট। হাউ মেনি অফ দ্য পেয়ার গিভেন অ্যাবাভ ইজ কারেক্ট, যে ম্যাচটা দেওয়া হচ্ছে পুরোটাই কারেক্ট, সম্পূর্ণভাবে এরা ঠিকঠাক কাজে দিয়ে দিচ্ছে। তোমার সেই হিসাবে কিন্তু এখানে নেক্সট পুরো সব হিস্ট্রি পার্ট। দ্য ফার্স্ট গান্ধর্বা মহাবিদ্যালয়, a music training school was set up in 1901 by Vishnu Digambar পালুস্কর, ঠিক আছে। প্রথম যে মিউজিক ট্রেনিং স্কুল এটা কোথায় করা হচ্ছে, যদি আমরা সেই হিসাবে দেখি আনসার হচ্ছে তোমার উজ্জয়িনী মিউজিক স্কুল তোমার শেষ করা হচ্ছে 1901 সালে। সেই জিনিসটা এখন খেয়াল রাখতে হবে। নেক্সট অশোকের থেকে কোশ্চেন আসছে যে অশোকের ইনস্ক্রিপশন সাজেস্ট দ্যাট দ্য প্রাদেশিকা অ্যান্ড রাজুকা অ্যান্ড ইয়ক্তা আর ইম্পর্টেন্ট অফিসার্স। এরা হচ্ছে কারা? এই অফিসার গুলো কারা? ভিলেজ লেভেল অ্যাডমিনিস্ট্রেশনে, ডিস্ট্রিক্ট লেভেল না প্রভিন্সিয়াল লেভেল নাকি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পড়ে? যদি আমরা এখানে এই পার্টটা দেখি তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট লেভেল যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেইখানে কিন্তু এরা কাজ করছে, ডিস্ট্রিক্ট লেভেল অ্যাডমিনিস্ট্রেশনে এরা কাজ করে, ঠিক আছে। Next, consider the following statement in respect of the non-corporation movement. তো অসহযোগী আন্দোলনে যদি আমরা যে পার্টটা দেখি তাহলে তারা কি পার্টে ফোকাসটা করে সেটা হচ্ছে দেখো, the Congress declared the attainment of Swaraj, ঠিক আছে। এখানে কংগ্রেস বলছে যে স্বরাজের কথা বলছে by all legitimate and peaceful means, ঠিক আছে, to be the objective। কংগ্রেসের কথা এখানে স্বরাজের সিস্টেমের কথা এখানে বলছে যে কংগ্রেস ডিক্লার স্বরাজের কথা। It was to be implemented in stages with the civil disobedience and non-permanent access for the next stage only if Swaraj did not come within a year of the government yes। এক বছরের মধ্যে যদি স্বরাজ না আসে তাহলে এই যে যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা হবে সিভিল ডিসোবিডিয়েন্স অথবা নন পেমেন্টেড স্টাইল, ঠিক আছে, যেগুলো ট্যাক্স দেওয়া হবে নেক্সট স্টেজে তার কথা বলা হচ্ছে। তো এর মধ্যে কোন কোন স্টেটমেন্ট গুলো কারেক্ট যেগুলো ওখানে খেয়াল করতে হবে। তো এখানে শুধুমাত্র অপশন নাম্বার 2 যেটা যদি আমরা দেখি এইখানে এটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। তার মানে কি 2-1 যে it was to be implemented in stages, তো
সিভিল ডিসঅবিডিয়েন্স এন্ড নন পেমেন্ট অফ দ্য ট্যাক্স ফর দ্য নেক্সট স্টেজ। নেক্সট স্টেজে নেওয়া হবে যখন তোমার স্বরাজের দিকে ফোকাস করছে, ডিড নট কাম উইদিন এ ইয়ার, এক বছরের মধ্যে যদি না আসে তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখানে ফোকাসটা করা হবে। তো এই হচ্ছে যে দেখো খালি শুধু স্টেট মানে বলতো মুভমেন্ট বলে না, মুভমেন্টের কি কি টার্মস এন্ড কন্ডিশন ছিল সেই জিনিসগুলো অক্ষরে অক্ষরে পাই টু পাই তোমার মাথায় রাখতে হবে, তাহলে তুমি এখানে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তো সেই স্টাইলে কিন্তু এখানে কোশ্চেন গুলো করা হচ্ছে। একটাও কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন না যে হ্যাঁ এখানে নন কম্পালশন থেকে আসছে বা সিভিলিজমের মুভমেন্ট থেকে এখানে এই জিনিসগুলো আসছে, সেখান থেকেই আসছে, কিন্তু এক্সট্রিম লেভেলের ডিটেইল। তোমার যদি তার টার্মস এন্ড কন্ডিশন গুলো খেয়াল না থাকে তাহলে তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে। তো তুমি কনফিউজ হয়ে গেলে তুমি অ্যান্সার কি করে করবে, তাই না? তো সেই জিনিসটা এখানে কিন্তু খেয়াল রাখা আবশ্যক। বোঝা গেল আমার কথাটা আমি কি বলছি? তো 20 নাম্বার কোশ্চেনে কিন্তু এই জিনিসটা কিন্তু এরা ফোকাসটা করেছে। গেল Consider the following countries. So Austria, Bulgaria, Croatia, Serbia, Sweden, Macedonia. How many of these above members are North Atlantic Treaty Organization? তো এর মধ্যে কারা কারা ন্যাটো এর আন্ডারে পড়ছে, ঠিক আছে? তো সেই জিনিসটা বলছে বি অনলি ফর, এর মধ্যে তোমার শুধু চারটেই হচ্ছে তোমার ন্যাটোর আন্ডারে পড়ছে। ন্যাটো মানে কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো তোমার যেটা আমি দেখো ক্লাসে পড়েছি যে কোন কোন কান্ট্রিগুলো ন্যাটো আছে, তো তোমার নামগুলো আচ্ছা গেল। নেক্সট আসছে 24। Consider the following statement above turmeric during the year 2022-23. Statement এর কথা বলা হচ্ছে যে টার্মারিক, দেখো ইন্ডিয়া ওয়াজ দ্য লার্জ প্রোডিউসার এন্ড এক্সপোর্টার অফ টার্মারিক। মানে এখানে হলুদ প্রোডিউসিং এ তোমার কিন্তু সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি উৎপাদন আমরাও করি এবং এক্সপোর্টও আমরা করি, এটা বলা হয়। টার্মারিক মানে হলুদ তো, তাই তো রাজেশ্বরী? ঠিক তো? টার্মারিক মানে কি বলো? টার্মারিক মানে কি? রাজেশ্বরী শুনতে পাচ্ছ? স্যার কি বললেন আগে বলুন। টার্মেরিক মানে কি বলো তো? স্যার হলুদ। হ্যাঁ একদম, তো সেই হিসাবে খেয়াল রাখতে হবে। ওকে, এটা গেল 1 নম্বর স্টেটমেন্ট। মোর দ্যান 30 ভ্যারাইটিস অফ টার্মেরিক আর গ্রোন ইন ইন্ডিয়া। 30টার উপর ভ্যারাইটি আমাদের হয় মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ুতে বেশি সবসময় এটা তৈরি মানে বেশি উৎপাদিত হয়। ঠিক আছে, which of the statement are correct? এর মধ্যে কোনটা কারেক্ট? এর মধ্যে হচ্ছে তোমার 1 2 3, ঠিক আছে? যে তিনটে স্টেটমেন্ট সবগুলো হচ্ছে মধ্যে কারেক্ট। তো সেই সময় এখানে খেয়াল রাখতে হবে। কেন which of the following are the evidences of the phenomenon of the continental drift? তো এর মধ্যে কন্টিনেন্টাল ড্রিফটের সাথে রিলেটেড কোনটা রয়েছে? সমুদ্র স্রোত, ঠিক আছে? মহাসাগরীয় সমুদ্র স্রোত যদি আমরা সেই সাথে দেখি, the belt of the ancient rock from the Brazil coast matches with the door of the Western Africa. ব্রাজিল কোস্টের সাথে তোমার ওয়েস্টার্ন আফ্রিকা একটা ম্যাচ খাচ্ছে। The gold deposits of Ghana and the two continents lay side by side. তো এইটা কন্টিনেন্ট যখন পাশাপাশি আসছে তখন আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের পেরু থেকে যে গোল্ড রিজার্ভ কিন্তু মধ্যে রয়েছে, সেটা ঘানা তারা বের করছে, ঘানা বের করছে গোল্ড রিজার্ভ ডিপোজিট। ঠিক আছে, the Gondwana system of the sediment from India is known as to be the counterpart since its different landmass of the southern hemisphere. Southern hemisphere এ Gondwana সিস্টেমের কথা এখানে কিন্তু ফোকাস করা হচ্ছে, যেটা ইন্ডিয়াতে সেই শুরু হচ্ছে। ওকে, তো এই পার্টের উপরে কিন্তু দেখতে পাচ্ছি কোশ্চেনের মধ্যে কারেক্ট যদি অ্যান্সার আমরা দেখি যেগুলোর মধ্যে কোনটা কারেক্ট আসছে, তো এখানে অপশন 1 2 এন্ড 3 তিনটে স্টেটমেন্টে কিন্তু এখানে কন্টেন্টের উপর বেস করে সম্পূর্ণটাই সত্য বা এখানে সঠিক। অপশন 3 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। গেল, the amount of the dust particle in the atmosphere is more in subtropical and temperate areas than in the equatorial and polar region. পোলার আর ইকুয়েটোরিয়ালে যে পরিমাণে ডাস্ট রয়েছে তার থেকে বেশি কিন্তু এই যে রয়েছে সাবট্রপিক্যাল এরিয়াতে। ওকে, স্টেটমেন্ট 1 গেল। স্টেটমেন্ট 2 তে সাবট্রপিক্যাল এন্ড টেম্পারেট এরিয়াস হ্যাভ লেস ড্রাই ওয়ান্স। সাবট্রপিক্যাল এবং টেম্পারেট এরিয়াতে মানে শুষ্ক বাতাস কম হচ্ছে, এটা বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 26। তো যদি আমরা দেখি তো এইখানে কোন জিনিসটা তোমার সেই হিসেবে কারেক্ট আসছে? স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ নট কারেক্ট। অপশন সি হচ্ছে এর মধ্যে কারেক্ট। মানে স্টেটমেন্টটা ঠিক আছে, এক নম্বরটা, কিন্তু দুই নম্বরটা তোমার ভুল হচ্ছে। ওকে, তো সেই পার্টটা আমাদের এখানে খেয়াল রাখা দরকার। In January, the northern hemisphere, the isotherms bend equatorial while crossing the land masses and polar with the crossing the ocean. ঠিক আছে, নর্দার্ন হেমিস্ফিয়ারে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি বেন্ড দেখতে পাচ্ছি এবং সেটা ল্যান্ড মাসেস এর পরে সেগুলো আস্তে আস্তে ক্রস করে চলে যাচ্ছে। ওকে,
ওশান যখন এগুলো ক্রস করছে, ওশান মানে কি মহাসাগর, ঠিক আছে। সেটা স্টেটমেন্ট মনে আসছে, স্টেটমেন্ট টুতে আসছে জানুয়ারি দ্য এয়ার ওভার দ্য ওশান, জানুয়ারি মাসে যে এয়ার যেটা বোঝায় ওশানের উপর দিয়ে is warmer than that over the land masses in the northern hemisphere, ঠিক আছে। তোমার সাউদার্নে তোমার নর্দার্নে যেটা আমরা দেখতে পারি ওয়ার্ম বেশি, ঠিক আছে। এই হচ্ছে এস্টিমেটের কথা এখানে বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 27। ওকে, তো এইখানে কোনটা তোমার সেই হিসেবে কারেক্ট, বোথ এস্টিমেট 1 আর 2 আর কারেক্ট, এন্ড এস্টিমেট 2 ইজ এক্সপ্লেইন এস্টিমেট 1। তো তার মানে এখানে এ অপশন হচ্ছে এখানে কারেক্ট, কোশ্চেন নাম্বার 27। নেক্সট, in the context of the effect of the water on rocks, chalk is known as very permeable rock, whereas clay is known as quite as impermeable or less permeable rock. Statement 1 এ তোমার শেষ হয়ে গেছে। Statement 2 তে কি, chalk is porous and hence can absorb water. chalk হচ্ছে তোমার porous থাকে এবং এ জল absorb করতে পারে। absorb মানে কি, শুষে নিতে পারে। তো সেই হিসাবে এখানে বলা হচ্ছে statement 1 আর 2 তে। আর 3 তে হচ্ছে কি, clay is not at all porous. clay মানে কি, কাদা কথা এখানে বলা হচ্ছে। ওকে, তো এর মধ্যে তোমার কোন স্টেটমেন্ট তোমার সেই হিসাবে কারেক্ট, সেই হিসাবে যদি আমরা দেখি, এর মধ্যে এ বি সি যে অপশন রয়েছে এখানে, অনলি ওয়ান অফ দা স্টেটমেন্ট 2 এন্ড সি ইজ কারেক্ট দ্যাট এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট 1। তো তার মধ্যে সব যে স্টেটমেন্ট গুলো আছে সবগুলোর মধ্যে কিন্তু আমরা কারেক্ট হিসাবে দেখতে পারি। ওকে, গেল। এই পার্টে দেখো আবার জিওগ্রাফির কোশ্চেন, তো সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাই ম্যাক্সিমাম এখানে পরপর টানা পরপর যে কোশ্চেন আসে। উইদাউট দ্য অ্যাটমসফিয়ার টেম্পারেচার would be well below freezing point everywhere on the earth surface, ঠিক আছে। গেল স্টেটমেন্ট মানে স্টেটমেন্ট 2 হচ্ছে হিট অ্যাবজর্ব এন্ড ট্র্যাপড বাই দা অ্যাটমসফিয়ার মেইনটেইনস আওয়ার প্ল্যানেটস অ্যাভারেজ টেম্পারেচার। যে হিট যেটা অ্যাবজর্ব করে, মানে গরম যেটা অ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে, অ্যাটমসফিয়ার থেকে, সেটা আমাদের যে ধরিত্রী যে অ্যাভারেজ টেম্পারেচার মেইনটেইন করতে সুবিধা হবে। মানে সাধারণ যে টেম্পারেচার থাকে বা এখানে তোমার তাপমাত্রা থাকে সেটা মেইনটেইন করতে সুবিধা করে। স্টেটমেন্ট 2 তে হচ্ছে এটা বলছে উইদাউট দ্য অ্যাটমসফিয়ার যদি না থাকে টেম্পারেচার উড বি ওয়েল লো ফ্রিজিং পয়েন্ট এভরিওয়্যার, ঠিক আছে। তো ফ্রিজিং পয়েন্টে চলে যাবে, সব জায়গায় বড় বড় সিচুয়েশন হয়ে যাবে যদি অ্যাটমসফিয়ার তোমার সেই সময় না থাকে। এই হচ্ছে স্টেটমেন্ট অনেক কথা বলা হচ্ছে। স্টেটমেন্ট থ্রি কি, অ্যাটমসফিয়ার গ্যাসেস, অ্যাটমসফিয়ারে বা প্রকৃতিতে আমরা যেখানে যে গ্যাসগুলো দেখতে পাই লাইক কার্বন ডাই অক্সাইড আর পার্টিকুলারলি গুড অ্যাট অ্যাবজর্বিং দ্য ট্র্যাপিং রেডিয়েশন। কার্বন ডাই অক্সাইড হচ্ছে গুড যে রেডিয়েশনকে শুষে নেয়। এই হচ্ছে স্টেটমেন্ট থ্রি তে বলা হচ্ছে। তো এর মধ্যে তোমার সেই হিসাবে কোনটা কারেক্ট তার কথা এখানে ফোকাস করা হচ্ছে। তো যদি আমরা সেই হিসাবে দেখি, এর মধ্যে অপশন 1, 2 এন্ড 3 তিনটা স্টেটমেন্টই কিন্তু এখানে কারেক্ট। যে যে স্টেটমেন্ট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণটাই কারেক্ট। তো সেই হিসাবে আমাদের এগুলো কিন্তু এখানে ফোকাসটা করতে হবে। বোঝা গেল? তো সেই হিসেবে জিনিসগুলো আমাদের এখানে মাথায় রাখা কিন্তু দরকার চলবে, তো নাহলে কিন্তু সমস্যা। গেল। এবার কোশ্চেন নাম্বার 30 আমরা হিসাবে আসি। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট এবং দ্য রাষ্ট্রীয় গোকুল মিশন। তো রাষ্ট্রীয় যে গোকুল মিশন আছে সেই সম্পর্কে বলা হচ্ছে, ইজ ইম্পর্টেন্ট ফর দ্য আপলিফমেন্ট অফ দ্য রুরাল পুর অ্যাজ মেজরিটি অফ দ্য low producing indigenous animals are with small and marginal farmers and landless labor। এটা আমাদের সবথেকে বেশি খেয়াল রাখতে হবে যে যারা গ্রামীণ অঞ্চলে গরিব যারা রয়েছে তারা কিন্তু যে সকল দেশীয় যে সকল জীবজন্তু রয়েছে তাদের পোষে এবং তাদের অবস্থান খুব খারাপ থাকে, এবং যে মার্জিনাল কৃষক যারা রয়েছে বিভিন্ন অঞ্চলে এবং ল্যান্ডলেস লেবার এবং যাদের কোনো জমি নেই, এই সমস্ত লোকের পিছনে আমাদের ফোকাস করা দরকার সরকার থেকে, ঠিক আছে। রাষ্ট্রীয় গোকুল মিশন পয়েন্ট 1 এটা গেল। পয়েন্ট 2, ইট ওয়াজ ইনিশিয়েটেড টু প্রমোট ইন্ডিজিনাস ক্যাটেল। এটা তৈরি করা হয়েছিল যাতে ভারতীয় যে সকল গবাদি পশু রয়েছে তাদেরকে প্রমোট করা, মানে লোকজন বেশি করে যাতে তাদের প্রডিউস করে বা তোমার সেভাবে পালে, ঠিক আছে। অ্যান্ড বাফেলো শেয়ারিং অ্যান্ড কনজারভেশন ইন সাইন্টিফিক অ্যান্ড অনেস্টিক। এবং তোমার সেই হিসাবে বাফেলো যাগুলো রয়েছে তোমার সেই তাদেরকে তোমার কনজারভেশন মানে নির্ভর করে মানে পোষা, ঠিক আছে, এবং সেই হিসাবে বৈজ্ঞানিক তাদের পোষা এবং সাধারণভাবে তাদের ইউজ করে তোমার আর্থিক অবস্থার ভালো উন্নতি করার। তো সেই জিনিসটার কথা বলা হচ্ছে স্টেটমেন্ট 2 তে। তো এর মধ্যে কোনটা কারেক্ট, কোশ্চেন নাম্বার 30 যদি আমরা সেই হিসাবে দেখি, এই কোশ্চেন নাম্বার 30 এর মধ্যে অপশন 1 আর 2 যেটা আছে দুটোই হচ্ছে কারেক্ট, ঠিক আছে। তো এই পার্টে জিনিসগুলো আমাদের এখানে মাথায় রাখতে হবে। তো দুটো স্টেটমেন্ট কিন্তু এখানে থাকে। গেল কোশ্চেন নাম্বার 30 যদি আমরা সেই হিসাবে দেখি, ঠিক আছে।
গেল 30 নম্বর কোশ্চেন তোমার সেই হিসাবে যাচ্ছে। এবার হচ্ছে আমরা 31st 31 নম্বর আমরা কোশ্চেনে আসি। Consider the following statement. Studies indicate that carbon dioxide emissions from cement industry account for more than 5% of the global carbon emission. Global carbon emission 5% হয় তোমার এখানে cement industry. Statement 2. Silica bearing clay is made with limestone while manufacturing cement. সিমেন্ট তৈরির সময় সিলিকা হিসেবে কাজে ইউজ করা হচ্ছে লাইমস্টোন। ঠিক আছে, স্টুডেন্ট 2 দেখ। স্টুডেন্ট 3 লাইমস্টোন ইজ কনভার্টেড ইনটু লাইম। লাইমস্টোনকে লাইমে কনভার্ট করা হচ্ছে ডিউরিং ক্লিনকার প্রোডাকশন। ক্লিনকার উৎপাদনের সময় ফর সিমেন্ট মনে হচ্ছে তখন আমরা সিমেন্ট উৎপাদন করি। এই হচ্ছে সিমেন্ট আসছে। ঠিক আছে, পুরো দেখো সিমেন্টের ডিটেইলস দেওয়া জিজ্ঞেস করছে, মানে ইনভেস্টমেন্ট যে পার্ট আছে বা তোমার সেগুলো নম্বর বলবেন না, ইকোনমি যে পার্ট আছে তার সাথে তোমার সেখানে। আচ্ছা যাই হোক, এর মধ্যে কোন স্টেটমেন্ট গুলো তোমার সেই হিসাবে কারেক্ট তোমার সেই হিসাবে এখানে চুজ করতে হবে। তো এর মধ্যে বোর্ড স্টেটমেন্ট 2 and 3 আর কারেক্ট বাট অনলি ওয়ান অফ देम এক্সপ্লেইনস স্টেটমেন্ট 1। তার মধ্যে এখানে তোমার অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। 2 আর 3 নম্বর স্টেটমেন্ট কিন্তু এখানে কারেক্ট। ঠিক আছে, তো সেই পার্টে আমাদের এখানে খেয়াল রাখতে হবে। কোশ্চেন নাম্বার 31 এ নাও এবার কি আসছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এর মধ্যে যদি আমরা স্টেটমেন্ট গুলো দেখি, দেখো at the 20th United Nations Climate Change Conference COP28 India refrained from signing the Declaration of the Climate and Health। ঠিক আছে, ইন্ডিয়া কথা বলা হচ্ছে যে কি কি তোমার সেই সময় স্টেটমেন্ট স্টেটমেন্ট 1 এ স্টেটমেন্ট 2 তে COP28 এ declare the climate and health binding declaration। জলবায়ু এবং হচ্ছে স্বাস্থ্য তোমার সেই হিসেবে একসাথে বাইন্ডেড মানে কানেক্ট করা। ওকে, and if signed it becomes mandatory to ডিকার্বনাইজ হেলথ সেক্টর। আর যদি এটা সাইন হয়ে যায় তাহলে এটা ম্যান্ডেটরি হয়ে যাবে ডিকার্বনাইজ করা হেলথ সেক্টর মানে স্বাস্থ্য ব্যবস্থা। ঠিক আছে, স্টেটমেন্ট 3 তে যদি আমরা দেখি, ইফ ইন্ডিয়াস হেলথ সেক্টর ইজ ডিকার্বনাইজ দ্য রেজিস্ট্যান্স অফ ইটস হেলথ কেয়ার সিস্টেম মে বি কম্প্রোমাইজ। তো আমাদের দেশে যে হেলথ সেক্টর আছে তাকে যদি ডিকার্বনাইজ করা হয় তাহলে আমাদের হেলথ সিস্টেম খুবই ডেঞ্জারাসলি ভাবে পীড়িত হবে। তো সেটা এখানে বলা হচ্ছে। which of the following statement is basically correct। ঠিক আছে, তো যদি আমরা দেখি, তো এর মধ্যে যেটা আমাদের এখানে খেয়াল করতে হবে যে only one of the statement 2 and 3 is correct। ঠিক আছে, that explained statement 1, তার মানে statement 2 আর 3 হচ্ছে কারেক্ট। ওকে, এর মধ্যে কোশ্চেন নাম্বার 32 তে পুরো হেলথ সেক্টরের উপর সেই হিসেবে বেস করে কোশ্চেন আসছে। সায়েন্স এন্ড টেকনোলজি সেই হিসেবে বলতে পারো বা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেস করে কিন্তু সেই হিসেবে কোশ্চেনটা করে। তো এই ওয়েতে ডিলিভারি আমাদের এখানে প্রপার ফোকাসটা করতে হবে, তাহলে কিন্তু সমস্যা। নেক্সট আসছে তোমার Consider the following statement. Scientific studies suggest that a shift is taking place in the Earth's rotation and axis। সায়েন্টিফিক স্টাডি যেটা দেখাচ্ছে, ওকে, যে শিফট দেখতে পাচ্ছি আর্থের রোটেশন। ঠিক আছে, আর্থের ঘূর্ণন, রোটেশন মানে ঘূর্ণন, আর্থ মানে পৃথিবীর কথা এখানে। ওকে, স্টেটমেন্ট 2, solar flares and associated coronal mass sections but the Earth's outmost atmospheric with a tremendous amount of energy। সোলার ফার্স্ট যেগুলো আমরা দেখতে পাচ্ছি করোনাল মাসের সাথে রিলেটেড, সেটা ইজেকশন করছে মানে এখন বের করে দিচ্ছে এবং বম্বার্ড করছে বিভিন্ন জায়গায় আর্থের আউটবার্স্টে এবং অ্যাটমসফিয়ারে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং যার ফলে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চয় হচ্ছে বা এখানে শক্তি বের হচ্ছে। গুরুতে আলো এসছে এটা। এবার হচ্ছে স্টেটমেন্ট 3, অ্যাজ দ্য আর্থ পোলার আইস মেল্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর যে পোলার যে আইস আছে সেগুলো মেল্ট করছে মানে এখানে গলে যাচ্ছে। দ্য ওয়াটার টেন্ডস টু মুভ টুয়ার্ডস দ্য ইকুয়েটর। জল আর কি ইকুয়েটরের দিকে সরাসরি যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল স্টেটমেন্ট গুলো গেল যেগুলো আমরা পরপর দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে আমাদের এখানে কাজ করতে হবে যে এর মধ্যে কোন স্টেটমেন্টটা তোমার সেই হিসাবে কারেক্ট। অপশন বি হচ্ছে এর মধ্যে কারেক্ট, বিকজ স্টেটমেন্ট 2 and statement 3 is are correct but only one of them explains statement 1। অপশন বি এর মধ্যে হচ্ছে কারেক্ট হবে। ঠিক আছে, both statement 1 আর 2 আর 3 are correct। ঠিক আছে, এরপর আসছে আমরা 34 নম্বরে। এই হচ্ছে তোমার সেই হিসেবে আর্টিকেল 6 of the Paris Agreement on the Climate Change is frequently discussed in global discussion on sustainable development and climate change। আর্টিকেল 6 এর কথা বলছি ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ কবে হয়েছিল এটা নিয়ে एग्जाम এসেছিল 2015 সালে। ঠিক আছে, গেল। আর তার ডিটেইলস এইবার জিজ্ঞেস করছে বা তার ঠিক 10 বছর পর। বুঝতে পারছো কোশ্চেন স্ট্যান্ডার্ড।
15 সালে এটা তোমার সাবমিট হয়েছে, তার 10 বছর পর তার ডিটেইল জিজ্ঞেস করেছে। আচ্ছা, যেহেতু 25 সাল 15 ওকে। আচ্ছা, কেন আর্টিকেল 6 অফ দ্য প্যারিস এগ্রিমেন্ট ক্লাইমেট চেঞ্জ সেটস আউট টু বি দ্য প্রিন্সিপাল অফ দ্য কার্বন মার্ক। ঠিক আছে, আর্টিকেল 6 এর প্যারিস এগ্রিমেন্টের কথা আমরা দেখতে পাচ্ছি। দ্য প্রিন্সিপাল গুলো কার্বন মার্কেটের কথা বলা হচ্ছে। আর্টিকেল 6 অফ দ্য প্যারিস এগ্রিমেন্ট অন ক্লাইমেট চেঞ্জ intends to promote inter-country non-market strategies to reach their climate target. তো সেই পার্ট এখানে টোটাল পরপর রয়েছে টেস্টিং 1 2 and 3 এর মধ্যে কোনটার মধ্যে কারেক্ট, যদি আমরা সেই সবই দেখি। তো এর মধ্যে অপশন both statement 2 and 3 are correct and both of them explain statement 1. অপশন এ হচ্ছে এর মধ্যে কারেক্ট ডাটা বা কারেক্ট ডাটা, সঠিক ডাটা। Which of the following laws the natural solutions finance hub for Asia and the Pacific? তো এর মধ্যে কোন সংস্থা তোমার সেই সব ন্যাচারাল সলিউশন ফাইন্যান্স হাব করে তোমার এশিয়া এবং প্যাসিফিকে তারা করছে। কোশ্চেন নম্বর যদি আমরা 35 দেখি, এখানে কোন সংস্থা এটা বের করছে, সেটা হচ্ছে তোমার এই অপশন এ এডিবি, মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এটা করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট উইচ রেফারেন্স টু দা তোমার যেটা চায়নাতে কন্ট্রোল করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে, which refers to direct air capture and emerging technology, which of the following statement is correct? তো যেটা আমরা দেখি ডাইরেক্ট এয়ার ক্যাপচার যে সিস্টেম রয়েছে, এইটা যে এমার্জিং একটা টেকনোলজি, এর মধ্যে কোন স্টেটমেন্টটা ঠিক করা হয়েছে? It can be used as a way of carbon sequences, এটা হচ্ছে কার্বন সিকোয়েন্সিস সিস্টেম আমরা দেখতে পারি। It can be a valuable approach for plastic production, এটা প্লাস্টিক প্রোডাকশনের হিসেবে কাজে লাগে। And in food processing, এবং ফুড প্রসেসিং আমরা দেখতে পারি। In aviation, it can be a source of carbon. Aviation sector তোমার কার্বন এটা হচ্ছে সোর্স হিসেবে আমরা দেখতে পারি for combining with hydrogen to create synthetic low carbon fuel. তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কার্বনের সোর্স হিসেবে এটা ইউজ হচ্ছে এবং পরবর্তীতে হাইড্রোজেন ক্রিয়েট করা হচ্ছে এবং সিনথেটিক লো কার্বন ফুয়েল থেকে, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই হচ্ছে স্টেটমেন্ট আসছে ডাইরেক্ট এয়ার ক্যাপচারের মধ্যে। তো এর মধ্যে তোমার কোনটা কারেক্ট, মানে কোন স্টেটমেন্টটা কারেক্ট তোমাদের এখানে ফোকাস করতে হবে। তো তার মধ্যে এখানে অপশন 1 2 আর 3 যে তিনটে স্টেটমেন্ট আমরা দেখলাম, এই তিনটেই কিন্তু কারেক্ট। তো অপশন সি হচ্ছে এখানে কারেক্ট ডাটা বা মানে কারেক্ট অ্যান্সার করতে হিসেবে বলতে। ওকে, নেক্সট আসছে কি তোমার সেই হিসেবে রিগার্ডিং দ্য পিকক টার্ন টু দ্য কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ইট ইজ এ omnivorous crustacean. ঠিক আছে, ইট ইজ এ ন্যাচারাল হ্যাবিটেট ইন ইন্ডিয়ান অনলি লিমিটেড টু সাম ফরেস্ট এরিয়াস। তো ইন্ডিয়া একটা ন্যাচারাল হ্যাবিটেট এবং ইন্ডিয়ার কিছু কিছু ফরেস্ট এরিয়াতে আমরা পাই। In its natural habitat, it is an arboreal species. Natural habitat মানে সাধারণ যে অবস্থায় বা যে স্থানে তারা থাকে, তো সেখানে হচ্ছে কোনো অ্যাবনর্মাল আর্বোরিয়াল স্পিসিসের মধ্যে একটা পড়ে। ঠিক আছে, তো পিকক টার্টলের মধ্যে কোন যে স্টেটমেন্টের মধ্যে কারেক্ট? তো সেইটা যদি আমরা এখানে দেখি, এর মধ্যে কারেক্ট হচ্ছে অপশন 2 and 3, মানে ইটস ন্যাচারাল হ্যাবিটেট ইন ইন্ডিয়া ইজ অনলি লিমিটেড অন সাম অফ দ্য ফরেস্ট এরিয়াস, আর ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট ইট ইজ অ্যান স্পিসিস। ঠিক আছে, গেল। নেক্সট আসছে তোমার consider the following statement: carbon dioxide emission in India are less than 0.5 carbon dioxide per capita. ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এমিশন আমাদের দেশে সেটা এখানে বলা হচ্ছে। ইন টার্মস অফ CO2 এমিশনস, তো CO2 এমিশন যদি আমরা দেখি কম্পিউটার কনজাম্পশন, ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড ইন এশিয়া প্যাসিফিক। তো এশিয়া প্যাসিফিকে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 2। Electricity and heat producers are the largest sources of CO2 emission in India. তো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এবং হিট যেটা আমরা উৎপাদন করি, সেটা হচ্ছে দেশের মধ্যে লার্জেস্ট CO2 এমিশন করে, মানে দেশের মধ্যে সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড তারা বের করে, সেই হিসাবে এখানে রয়েছে। তোর মধ্যে কোন স্টেটমেন্টটা তোমার সেই হিসাবে ঠিক হয়েছে এইগুলো এখানে। আর তারপরে কোশ্চেন নাম্বার 38, এর মধ্যে স্টেটমেন্ট গুলো যদি আমরা দেখি, অপশন 2 আছে। ঠিক আছে, মানে তোমার সি নাম্বার অপশন, এইটা হচ্ছে তোমার সেই হিসাবে কারেক্ট, মানে ইন টার্মস অফ CO2 এমিশন। ঠিক আছে, এটা এসিএলএসবি কে আমাদের সেকেন্ড, আর তারপর ইলেকট্রিসিটি হিট প্রোডিউস, এইটা হচ্ছে তোমার সেই হিসাবে কারেক্ট, এই দুটো পার্ট। তার মানে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আছে। গেল। নেক্সট আসছে 39, কনসিডার দ্য ফলোইং পেয়ার। তুমি ওখানে পেয়ার ঠিক করতে পারো কোনটার সাথে কোনটা কানেক্টেড। ঠিক আছে, ক্যাসাভা, উডি সার্ভস, জিঞ্জার হার্বস উইথ সাইটোস্টম, মালাবার স্পেন্স, হার্বিকুলাস ক্লিম্বার, মিন্ট, ইনভালসাপ, পাপায়া, উডি সব। ঠিক আছে, এখানে প্লান্ট
মানে আর তার সাথে কানেকশন যেটা রয়েছে আমাদের কোনটা ঠিক হাউ মেনি অফ দিস অ্যাবাউট স্পট আর কারেক্টলি ম্যাচ। তো এখানে যে আমরা ম্যাচ দেখতে পাচ্ছি এর মধ্যে কোনটা ঠিকঠাক আছে। তো সেই হিসাবে যদি আমরা দেখি শুধুমাত্র তিনটে হচ্ছে এর মধ্যে কানেক্ট করা আছে ঠিকঠাক করে, আর বাকিগুলো তোমার সেই হিসাবে কানেক্ট করা তার মধ্যে এখানে অপশন তোমার সেই হিসাবে বি হচ্ছে এখানে তোমার কারেক্ট আনসার হচ্ছে। ওকে, তো সেই হিসাবে আমাদের এখানে খেয়াল রাখা থাকবে কোশ্চেন নাম্বার 39 এ। উইথ রেফারেন্স টু দ্য প্ল্যানেট আর্থ, যদি আমরা প্ল্যানেট আর্থের দিকে তাকাই কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। পরবর্তী স্টেটমেন্টগুলো দেখো যে রেইন ফরেস্ট প্রডিউস মোর অক্সিজেন দ্যান দ্য প্রডিউস বাই ওশান। তো মানে মহাসাগর থেকে যেই পরিমাণে তোমার রেইন ফরেস্ট আসে তার থেকে বেশি রেইন ফরেস্ট আমরা দেখতে পাই, অক্সিজেন বেশি উৎপন্ন। মোট কথা হচ্ছে এখানে বলছে যে মহাসাগরে বেশি অক্সিজেন উৎপন্ন হয় নাকি রেইন ফরেস্টে বেশি অক্সিজেন উৎপন্ন হয় সেটা বল। তারপর হচ্ছে তোমার মেরিন phytoplankton and photosynthesis bacteria produce about 50% of the world oxygen। সারা পৃথিবীতে যত অক্সিজেন দেখতে পাই তার 50% করে হচ্ছে তোমার মেরিন ফাইটোপ্লাঙ্কটন থেকে আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। গেল। এবার অপশন নাম্বার 3 ওয়েল অক্সিজেনেটেড সারফেস ওয়াটার কন্টেন্স সেভারাল ফোর্স হাইয়ার অক্সিজেন দ্যান দ্য অ্যাটমসফিয়ারিক এয়ার। এখানে আমরা যেটা অক্সিজেনের যে পার্টটা আমরা দেখতে পাই যে সারফেস ওয়াটারের উপরের দিকে যেগুলো রয়েছে সেখানে হায়ার অক্সিজেন যেটা আমরা দেখতে পারি হায়ার অক্সিজেন লেভেল মানে এখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, তারপর এখানে বরাবর বলা হচ্ছে অ্যাটমসফেরিক এয়ারের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো এর মধ্যে এই যে রেফারেন্স গুলো আমরা দেখছি প্ল্যানেট আর্থে মানে পৃথিবী কথা এখানে বলা হচ্ছে, এর মধ্যে কোন স্টেটমেন্ট গুলো কারেক্ট। 40 নম্বরে যদি আমরা সেই হিসাবে এখানে কোশ্চেন দিচ্ছি, এর মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার অপশন 2-1 মানে মেরিন ফাইটোপ্লাঙ্কটন আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এই দুটো হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যে অক্সিজেন রয়েছে তার টোটাল 50% এরা উৎপাদন করে। ওই স্টেটমেন্টটা তোমার সেই হিসেবে করা। তো এইভাবে তোমার এখানে খেয়াল রাখা দরকার। পুরো দেখো কনসেপচুয়াল কোয়েশ্চেন, এগুলো দেখো আন্দাজের কোনো কিন্তু সিন নেই, জাস্ট ভাবো। তো সেই পার্ট আমাদের লাইন বাই লাইন তোমার যদি ক্লিয়ার কাট করা না থাকে কাজ না করা থাকে তাহলে কিন্তু তারা এখানে মুশকিল। তো সেই ভাবে এগুলো এখানে আমাদের এখানে ফোকাসটা করা দরকার। বুঝতে পারলে? নেক্সট আসছে তোমার দেখো কনসিডার দ্য ফলোইং টাইপস অফ ভেহিকল। তো এর মধ্যে ভেহিকলের প্রোগ্রেস করে আসছে ফুল ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল, হাইড্রোজেন ফুয়েল সেল ভেহিকল, fuel cell electric hybrid vehicle. How many of the above considered as alternative power স্ট্যান্ড vehicle? তো এর মধ্যে কোনটা পাওয়ার স্ট্যান্ড ভেহিকল এর মধ্যে আসছে, মানে বাহনের মধ্যে আসছে। ভেহিকল মানে বাহন বলতে পারো। ঠিক আছে, তো সেখানে যদি আমরা এখানে দেখি যে কোনটার মধ্যে কারেক্ট আনসার আসছে অল অফ দ্য মানে এখানে যে তিনটে পার্টের কথা বলা হচ্ছে ইলেকট্রিক ভেহিকলে সবগুলো কিন্তু এর আন্ডারে আসছে। ঠিক আছে, গেল। Which refers to the unmanned article vehicle, aerial vehicle, UAV, consider the following statement. UAV এর মধ্যে এটা কোনটা ঠিক? All types of UAV can be vertical landing. সব টাইপের UAV vertical landing করতে পারে। All types of UAV can do automated hovering. সব ধরনের UAV automatically hovering করতে পারে। All type of UAV can be battery can use battery only as a source of power supply. সব ধরনের UAV ব্যাটারি ইউজ করতে পারে পাওয়ার সাপ্লাই করার জন্য নিজেদের। ঠিক আছে, হাউ মেনি অফ দ্য স্টেটমেন্টস গিভেন অ্যাবভ আর কারেক্ট। তো এর মধ্যে যে স্টেটমেন্টগুলো আমরা দেখছি এর মধ্যে কোনটা কারেক্ট। ঠিক আছে, তো অপশন হচ্ছে তোমার এখানে 42 নম্বর যদি আমরা দেখি একটা কারেক্ট, সবই কিন্তু ফলস। ঠিক আছে, তো যে কটা স্টেটমেন্ট আছে সবই ফলস। এখানে কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা একদম ফার্স্ট দেখলাম যেখানে অপশনগুলো সবগুলো মিথ্যা, তাহলে সব টাইপের মিক্স করে দিচ্ছে। সবই যে এর মধ্যে কোনটা না কোনটা ঠিক হবে তা কিন্তু না, মিথ্যাও কিন্তু তারা দিয়ে দিচ্ছে। তোমার সেই হিসাবে ক্লিয়ার কাট যদি আইডিয়া না থাকে কিন্তু জায়গায় বসে আমরা নাম্বার কিন্তু পাবো। ঠিক আছে, গেল। ইন দ্য কনটেক্সট অফ দ্য ইলেকট্রিক ভেহিকল ব্যাটারি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ইলেকট্রিক ব্যাটারির মধ্যে এখানে স্টেটমেন্ট গুলো হচ্ছে কোবাল্ট, গ্রাফিন, লিথিয়াম, নিকেল। এর মধ্যে ব্যাটারি কাপড়ের মধ্যে কোনটা ইউজ করা হয়। ঠিক আছে, সেই হিসাবে যদি আমরা দেখি অনলি 3 এর মধ্যে 3টা ইউজ করা হয় তোমার মানে বাহনের ব্যাটারি তৈরির ক্ষেত্রে। ঠিক আছে, গেল। সিগারেট বার্ডস, আই গ্লাস লেন্সেস, কার টায়ার, হাউ মেনি অফ देम কন্টেন প্লাস্টিক। তো প্লাস্টিকের মধ্যে কোনটার মধ্যে রয়েছে। ঠিক আছে, এই যে সিগারেট বার্ড, আই গ্লাস লেন্সেস আর কার টায়ারের মধ্যে যদি আমরা সেই হিসাবে দেখি এর মধ্যে রয়েছে হচ্ছে তোমার মোটামুটি
সিগারেটের মধ্যেও আসছে, হাইলাইটের মধ্যেও আসছে, তিনটার মধ্যে কিন্তু আসছে, তার মানে অল অফ দ্য থ্রি কারেক্ট আনসার। ঠিক আছে, কনসিডার দ্য ফলোইং, সি অপশন হচ্ছে কারেক্ট অপশন মধ্যে 44 নম্বর কোশ্চেন। কনসিডার দ্য ফলোইং সাবস্টেন্স, ইথানল, নাইট্রো নাইট্রোগ্লিসারিন, ইউরিয়া। কোল গ্যাসিফিকেশন টেকনোলজির মধ্যে এর মধ্যে কোনটা ইউজ করা হয়ে থাকে? যদি আমরা সেই হিসাবে দেখি, এর মধ্যে আমাদের দুটো শুধুমাত্র ইউজ করা হয় কোল গ্যাসিফিকেশনের মধ্যে। কোল মানে কয়লা গ্যাসিফিকেশনের কথা আমরা বলছি। What is the common characteristics of the chemical substances generally known as Cl20, HMX, LLM, 105, which of the sometimes talks about the nuclear? এগুলো যদি মিডিয়াতে কথা বলছিল, এগুলো পাঁচ সাথে রিলেটেড রয়েছে। These are the alternative to hydrofluorocarbon refrigerants. ঠিক আছে, এটা হচ্ছে তোমার হাইড্রোফ্লোরোকার্বনের রেফ্রিজারেন্ট হিসেবে কাজ করে, অল্টারনেটিভ হিসেবে। অল্টারনেটিভ মানে এটা আমি ইউজ করুন না, এটা বাদ দিয়ে অন্য একটা ইউজ করুন, এটাকে অল্টারনেটিভ। These are explosive in military war. তো মিলিটারি বা সেনার ক্ষেত্রে এক্সপ্লোসিভ হিসেবে কাজ করে, মানে ব্লাস্ট করার জন্য কাজ করে। These are high energy fuels for cruise missile. এখানে ক্রুজ মিসাইল তৈরিতে এখানে বিশাল পরিমাণে এনার্জি তৈরি করে নাকি? These are fuels for rocket propulsion. তো এর মধ্যে হচ্ছে এরা রকেট প্রপালশনের ফুয়েল হিসেবে কাজ করে। তো এর মধ্যে কোনটা তোমার সেই হিসেবে কারেক্ট আসছে? কোশ্চেন নাম্বার 46 এ যদি আমরা দেখি, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তোমার দিজ আর এক্সপ্লোসিভ ইন মিলিটারি উইপন। এগুলো মিলিটারি উইপনে কিন্তু এখানে কাজে আসে। সেনাবাহিনীর যে সকল সমরাস্ত্র তৈরি হয়, উইপন মানে সমরাস্ত্র, সেখানে কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। তো সেই হিসাবে এখানে খেয়াল করা দরকার। নেক্সট আসছে কি, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট Majorana one chip will be enable quantum computing. ঠিক আছে, কোয়ান্টাম কম্পিউটিং এর প্রস্তাব হচ্ছে Majorana one chip. Majorana one chip has been introduced by the Amazon Web Service. Amazon Web Service থেকে এটা ইউজ করা হচ্ছে বা তোমার এখানে ইন্ট্রোডিউস করা হয়। ডিপ লার্নিং ইজ এ সাবসেট অফ মেশিন লার্নিং। ডিপ লার্নিং হচ্ছে কোন মেশিন লার্নিং এর সাবসেট, যেটা আমরা দেখতে পারি। দুটো স্টেটমেন্ট কারেক্ট, এর মধ্যে কোনটা তোমার সেই হিসাবে কারেক্ট, কিন্তু তোমার সেই হিসাবে মনে হয়। ঠিক আছে, তো এর মধ্যে হচ্ছে তোমার 1 and 2, 1 and 3 অপশন 1 যে মার্জিনাল যে চিপ আছে সেইটা, আর হচ্ছে তোমার ডিপ লার্নিং হচ্ছে তো মেশিন লার্নিং এর সাথে কানেক্টেড, তো সেইটার কথা এখানে বলা হচ্ছে। 1 and 2, 1 and 3 স্টেটমেন্ট ইজ কারেক্ট, তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 48, which refers to monoclonal antibodies often mentioned in news, consider the following statement. যেগুলো আমরা নিউজে দেখতে পাচ্ছি যে দে আর ম্যানমেড প্রোটিনস, এগুলো ম্যানমেড প্রোটিন মানে মানুষের তৈরি প্রোটিন। দে স্টিমুলেট immunological functions due to their ability to bind to specific antigens. কিছু কিছু অ্যান্টিজেনকে এরা বাইন্ড করে দেওয়ার ক্ষমতা রাখে বা বন্ধ করে দেওয়ার। দে আর used in training treating viral infections like that on নিপা ভাইরাস। তো নিপা ভাইরাস যেরকম আমরা দেখেছি, এরকম ভাইরাল ইনফেকশনকে এরা ট্রেন করে। এর মধ্যে কোনটা তোমার correct? ঠিক আছে, যদি আমরা সেই হিসাবে দেখি, কোশ্চেন নাম্বার 48 এর মধ্যে যে অপশন 1 2 3 যে স্টেটমেন্ট গুলো দেখলাম এগুলো সবই কারেক্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 49 এ আসছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। নো ভাইরাস ক্যান সার্ভাইভ ইন ওশান ওয়াটার। কোনো ভাইরাস যে সমুদ্রের যে জলে থাকতে পারবে বা বাঁচতে পারবে। নো ভাইরাস ক্যান ইনফেক্ট ব্যাকটেরিয়া। কোনো ভাইরাস ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করতে পারে না, মানে পীড়িত করতে পারে। নো ভাইরাস ক্যান চেঞ্জ দ্য সেলুলার ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভিটি ইন হোস্ট সেলস। কোনো ভাইরাস কিন্তু সেলুলার ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভিটি করতে পারবে না, মানে কাজকর্ম করতে পারবে না হোস্ট সেলস। ঠিক আছে, এটা গেল। তো এর মধ্যে how many of the statement is correct? এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট এগুলো আমরা দেখছি। দেখো সায়েন্স এন্ড টেকনোলজি ডাইরেক্ট কোশ্চেন। ঠিক আছে, তো সেই হিসাবে যদি আমরা এখানে দেখি, এর মধ্যে কারেক্ট স্টেটমেন্ট কোনটাই তাহলে সবগুলো হচ্ছে তোমার সেই হিসাবে গুড, সেই হিসাবে বলা হচ্ছে। আবার কিন্তু নেগেটিভ টাইপের কোশ্চেন এসেছে। আগে একটা আমরা নেগেটিভ টাইপের কোশ্চেন দেখলাম, এখানেও কিন্তু তোমার সেই হিসাবে নেগেটিভ টাইপের কোশ্চেনে তারা জিজ্ঞেস করছে। তো তারপরে তার মানে হচ্ছে তুমি দেখো আন্দাজে দুমদাম করে দিলে এইখানে কোশ্চেন ভুল হবে ইউপিএসসি এক্সাম। ঠিক আছে, তো তার জন্য পড়ে বুঝে এক্সাক্ট মাথায় রেখে তারপরে তোমার এখানে অ্যান্সারটা করা চলবে। সেইটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 50 নম্বর কোশ্চেন আমরা শেষ করে আসছি যে activated carbon is a good and an alternative to remove pollutants from pollution distance and to remedies contaminate from the various industries. বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কার্বন হচ্ছে তোমার
যেগুলো আমরা দেখতে পাই, ভালো জিনিস। এরা পলিউট্যান্টকে বের করতে বা শোষণে কিন্তু সুবিধা হয় বা ভালোভাবে কাজ করে এরা পলিউট্যান্ট নির্মূল মানে যে সকল খারাপ জিনিস আছে সেগুলো শুষে দিচ্ছে কার্বন। অ্যাচিভমেন্ট 2 হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন এক্সিবিটস এ লার্জ সারফেস এরিয়া। কার্বন যদি আমরা অ্যাক্টিভেট করি তাহলে একটা বিশাল বড় এরিয়া কন্ট্রোল করছে স্ট্রং পটেনশিয়াল ফর অ্যাবসর্বিং হেভি মেটালস, এবং যারা হেভি মেটাল গুলো আছে সেগুলো কিন্তু অ্যাবসর্ব করে নেবে। ঠিক আছে, গেল। অ্যাচিভমেন্ট 3 আসছে অ্যাক্টিভেটেড কার্বন ক্যান বি ইজিলি synthesized from environmental losses with high carbon content। তো খুবই উচ্চ চাপের যেখানে কার্বন রয়েছে তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সিনথেসাইজ করা যায় এনভায়রনমেন্টাল লসেস এর সাথে। ওকে, তো সেখানে এনভায়রনমেন্টাল লস যাতে না হয় তো সেইগুলো কন্ট্রোল করতে কার্বন কিন্তু পজিটিভলি এখানে কাজে লাগে। ঠিক আছে, মানে শুষে নেওয়ার জন্য। তো সেই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে। ওকে, which of the following is correct in respect to the above statement? তো এই যে স্টেটমেন্ট গুলো আমরা দেখলাম এর মধ্যে কোনটা কারেক্ট। ঠিক আছে, তো সেই হিসাবে যদি আমরা দেখি এর মধ্যে স্টেটমেন্ট বোর্ড স্টেটমেন্ট 2 and 3 আর কারেক্ট। 2 আর 3 নম্বর স্টেটমেন্ট কারেক্ট and both of them explain statement 1। আর এই যে 2 আর 3 নম্বর যে স্টেটমেন্ট এটা এক নম্বর স্টেটমেন্টকে পুরো ক্লিয়ারলি ভাবে কিন্তু ডিসকাস করছে। ঠিক আছে, তো এই হচ্ছে এখানে তোমার অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে 57। ঠিক আছে, এই আর কি টোটাল জিনিস। দেখো কোশ্চেন তো টোটাল 100 খানা রয়েছে। তো মোটামুটি আমরা দেখো 50টার মতনই আমরা শেষে এ করলাম, ডিসকাস করলাম। আর তুমি দেখেই বুঝতে পারছো একদম খুবই ডেপথে কিন্তু কোশ্চেন আসছে। ওকে, একদম তোমার যদি আইডেন্টিটি না থাকে টপিক এ বা চ্যাপ্টার এ বা বিষয়ে তো তাহলে কিন্তু এখানে দেওয়া যায় না। ঠিক আছে, এবং খুব ফ্যাকচুয়াল তোমার সেই সব কোশ্চেন থাকে, ক্লিয়ার কাট আইডিয়া থাকা দরকার। ওকে, এবং স্টেটমেন্ট গুলো এমন রয়েছে পরপর ভেঙে ভেঙে জিনিসগুলো জিজ্ঞেস করছে। ওকে, তো সেই পার্টে আমাদের গুলো খেয়াল রাখতে হবে। তো কনসেপ্টুয়াল ক্ল্যারিটি না থাকলে কিন্তু সমস্যা হবে। এই পার্টগুলো যেগুলো কিন্তু আমরা দেখছি, তো তার জন্যই কিন্তু দেখো কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেই কারণে তোমার কাট অফের পরিমাণ এতটাই লো। ঠিক আছে, এসটিতে তোমার 65 কাটা বা সেগুলো কিন্তু 200-তে কাটা হয়, কারণ 100 কে 200-তে কাটা তুমি বুঝতেই পারছো জিএস 200-তে কাটা আসছে এইরকম লেভেল। তার মানে সেই হিসেবে কোন লেভেলে তোমার সেই হিসাবে কোশ্চেন দেখছো আমাদের এখানে খেয়াল রাখতে হচ্ছে, তাই না? রাজেশ্বরী কোর্সটা বুঝতে পারলে মোটামুটি আমরা তোমার শেষে 50টা মতো কোশ্চেন দেখলাম। তো পরবর্তীতে আমরা বাকি কোশ্চেন 50টা কোশ্চেন আরো ডিটেলসে দেখবো, কারণ ওগুলো টাইম লাগবে। 2025-এর যে ইউপিএসসি সিএসসি প্রিলিমিনারি কোশ্চেন আছে, তো আগের পার্টে হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 50 অবধি করেছি 50টা। তো এই ভিডিওতে হচ্ছে আমরা বাকি 50টা নিয়ে হচ্ছে ডিসকাস করব, কী টাইপের কোশ্চেন এসছে, কোন কোন তার অপশনগুলো আছে, কোন কোন সাবজেক্ট থেকে এসছে, কী তার অ্যান্সার হবে। তো এইগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। তো আশা করি তুমি আগের ভিডিওটা দেখেছো। এইবার হচ্ছে নেক্সট ভিডিওটা হচ্ছে আমরা দেখব। তো তোমাদের কাছে যদি সেট 1 থাকে সেট 1 ডাউনলোড করে নাও। আর যারা যারা এক্সাম দিয়েছো তাদের কাছে তো অবভিয়াসলি কোশ্চেন পেপারই আছে, আর যা যা দাওনি সেট 1 তোমরা ডাউনলোড করে নাও, ওখানে সব কিন্তু কোশ্চেনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, 4টে সেট হয়, সেট এ বি সি আর ডি। আমরা সেট 1-এর হচ্ছে ডিসকাস করছি, তো সেটা তোমাদের বুঝতেও সুবিধা হয়ে যাবে। ওকে, তো 51 থেকে আমরা তাহলে স্টার্ট করে দিই। ওকে, তো দেখো কোশ্চেন আমার সামনেই রয়েছে, তো সেগুলো ধরে ধরে তোমরা পেয়ে যাবে। উইথ দ্য রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান পলিটি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। তো এতক্ষণ পরে আমরা পলিটি থেকে কোশ্চেন পেলাম। তো সেখানে দেখো কী বলছে যে অ্যান অর্ডিন্যান্স ক্যান অ্যামেন্ড এনি সেন্ট্রাল অ্যাক্ট। অর্ডিন্যান্সের মাধ্যমে কোনো সেন্ট্রাল অ্যাক্টকে অ্যামেন্ড করা যায় বা তোমার সংশোধন করা যায়। অ্যামেন্ড মানে হচ্ছে সংশোধন। অ্যান অর্ডিন্যান্স ক্যান অ্যাভিজ এ ফান্ডামেন্টাল রাইটস। অর্ডিন্যান্সের মাধ্যমে যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলো কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। অ্যান্ড অর্ডিন্যান্স ক্যান কাম ইনটু এফেক্ট ফর এ ব্যাক ডেট। তো একটা অর্ডিন্যান্স আছে হচ্ছে তোমার পুরোনো ডেটের উপর ভিত্তি করে। তো এইটা বলা হচ্ছে হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবোভ আর কারেক্ট। তো এর মধ্যে কোনটা হচ্ছে কারেক্ট? কোশ্চেন নাম্বার 51। তো যেখানে যদি আমরা দেখি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি 1 and 3 অনলি। তার মানে অ্যান অর্ডিন্যান্স ক্যান অ্যামেন্ড এনি সেন্ট্রাল অ্যাক্ট আর অ্যান অর্ডিন্যান্স ক্যান কাম ইনটু এফেক্ট ফ্রম এ ব্যাক ডেট। তো এই 1 and 3 অপশান হচ্ছে এখানে কারেক্ট হবে কোশ্চেন নাম্বার 51-এর। ঠিক আছে, 52 এবার আসি আমরা। কনসিডার দ্য ফলোইং পেয়ার্স স্টেট আর ডেসক্রিপশন। তো স্টেট বলছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরা। ডেসক্রিপশনে কী আসছে? দ্য ক্যাপিটাল ইজ নেমড আফটার এ ফোর্ট অ্যান্ড দ্য স্টেট হ্যাজ 2 ন্যাশনাল পার্ক। এটা তোমার ক্যাপিটাল নাম্বার দিয়ে নাম্বার স্টেট হচ্ছে, আর
স্টেটের দুটো, এই স্টেটে দুখানা জাতীয় উদ্যান আছে। নাগাল্যান্ডের মধ্যে বলছে দ্য স্টেট কেম ইনটু এক্সিস্টেন্স অন দ্য বেসিস অন এ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তো এই স্টেট সংবিধান সংশোধনের মাধ্যমে আসছে। নেক্সট আসছে ত্রিপুরা, ইনিশিয়ালি এ পার্ট সি স্টেট, এটা পার্ট সি স্টেটের আন্ডারে ছিল। ইট বিকেম এ সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেটেড টেরিটরি, মানে সেন্ট্রাল থেকে তোমার এটা অ্যাডমিনিস্ট্রেশন করা হয় উইথ দ্য রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেট ইন 1956, যেটা 1956 সালের পর করা হয়েছিল। পরবর্তীতে এটা ফুল ফ্লেজ স্টেট হচ্ছে। তো এই আর কি অপশান 3 নম্বর ত্রিপুরাতে রয়েছে। তো এর মধ্যে কোন পেয়ারটা কারেক্ট, তো সেই হিসাবে এখানে কোয়েশ্চেনটা আসছে। তো যদি আমরা কারেক্ট পেয়ার দেখি এর মধ্যে অল অফ দ্য থ্রি, যে 3টে স্টেটমেন্ট এখানে দেওয়া আছে প্রত্যেকটাই এখানে সঠিক। তো সেই হিসাবে তোমার এখানে কিন্তু কারেক্ট সবগুলোই রয়েছে। ওকে, অপশান নাম্বার 3 অল দ্য 3 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কেন? নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার 53, উইথ রেফারেন্স টু ইন্ডিয়া, ইন্ডিয়ার উপর ভিত্তি করে কনসিডার দ্য ফলোয়িং দ্য ইন্টার স্টেট কাউন্সিল, দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, জোনাল কাউন্সিল, এই যে অপশানগুলো রয়েছে। হাউ মেনি অফ দিস অ্যাবভ ওয়ার এস্টাবলিশ অ্যাজ পার অ্যাজ দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এর মধ্যে কারা কারা ভারতের সংবিধানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 53 যদি আমরা এখানে দেখি, কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে অনলি ওয়ান, একটাই মাত্র যারা কিন্তু তোমার এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ঠিক আছে, অনলি ওয়ান ইজ কারেক্ট বেসিক্যালি। ওকে, গেল 54। এবার আসে 54 নম্বরে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এক্সপ্লিসিটলি মেনশন দ্যাট ইন সার্টেন স্ফিয়ার দ্য গভর্নর অফ স্টেট অ্যাক্টস ইন ইজ অর হার ওন ডিসক্রিপশন। কনস্টিটিউশনে মানে আমাদের সংবিধানে একটা বলা হয়েছে যে গভর্নর একটা সময়ে কিন্তু তার নিজের যে মতামত বা নিজের যা ইচ্ছা তার উপর ভিত্তি করে সে চলে। গেল অপশন 2তে আছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান অফ হিজ অর হার ওন, মানে ভারতের রাষ্ট্রপতি নিজে রিজার্ভ এ বিল পাস বাই এ স্টেট লেজিসলেচার, তো এখানে যেটা স্টেট লেজিসলেচার থেকে যে বিল পাস হয়েছে, ঠিক আছে, ফর হিজ অর হার কনসিডারেশন উইনিং দ্য ফর টু দ্য গভর্নর অফ দ্য স্টেট কনসার্ন, তো এখানে যদি প্রেসিডেন্ট যদি চায় তো সেটা নিজের কাছে উনি রাখতে পারেন, গভর্নরের কাছে না পাঠিয়ে। এই হচ্ছে 2 নম্বর স্টেটমেন্ট তোমার রয়েছে 54 নম্বর কোয়েশ্চেনে। তো এখানে এর মধ্যে কোন জিনিসটা তোমার সেই হিসাবে কারেক্ট হবে? অপশান এ ওয়ান অনলি, ফার্স্ট যে অপশানটা এটা হচ্ছে তোমার এখানে কারেক্ট, ওয়ান অনলি, অপশান এ ওয়ান অনলি হচ্ছে কারেক্ট। 54 নম্বর কোয়েশ্চেন, পুরো ডাইরেক্ট কোয়ালিটি কোয়েশ্চেন গভর্নরের উপর বেস করে তোমার সেই হিসাবে আসছে, পুরো ডাইরেক্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তো সেই হিসাবে তোমার কিন্তু এখানে করা দরকার। নেক্সট আসছে 55, কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স, এখানে তোমার পেয়ারিং করতে আসে, তোমার তার মধ্যে থেকে ঠিক করতে হবে। এক, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ইন দ্য পাবলিক সার্ভিস অফ দ্য স্টেট। ঠিক আছে, জুডিশিয়ারির যে সিস্টেম রয়েছে এখানে হচ্ছে তোমার এক্সিকিউটিভকে এখান থেকে সেপারেট করছে। ঠিক আছে, এটা পাবলিক সার্ভিসে আমরা দেখতে পাচ্ছি, তো সেটার কথা এখানে বলা হচ্ছে। গেল দ্য ডাইরেক্টিভ মেসেজ অফ স্টেট পলিসির পাশে একটা রয়েছে, ভ্যালুইং অ্যান্ড প্রিজার্ভিং দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার, তো আমাদের যে কালচার আছে বা সংস্কৃতি আছে তাকে ভ্যালু করা এবং সংরক্ষণ করে রাখা। ঠিক আছে, তো সেই হিসাবে কথা বলা হচ্ছে। দ্য ফান্ডামেন্টাল ডিউটিস এখানে এই লিস্ট করা হচ্ছে। আর প্রভিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স ইন দ্য ফ্যাক্টরিজ, 14 বছর কম বয়স্ক শিশুদের ফ্যাক্টরিতে না নেওয়া, দ্য ফান্ডামেন্টাল রাইটস। তো এখানে 55-এর মধ্যে কোনটা তোমার সেই হিসাবে কারেক্ট হবে? যদি আমরা সেই হিসাবে দেখি, প্রত্যেকটা যেটা 3টে আছে, অপশান 3 অল অফ দ্য 3 ইজ বেসিক্যালি কারেক্ট। ঠিক আছে, একদম সঠিকভাবে তোমার সেই হিসাবে করেছে। তো দেখো এখানে কিন্তু তোমার ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড তোমার সেই হিসাবে কোয়েশ্চেন আসছে, আশা করি বুঝতে পারছো। তো যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আসছে, তো তোমার যদি ক্লিয়ার কাট আইডিয়া থাকে ওইটার উপর বেস করে তুমি কিন্তু অবভিয়াসলি পারবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো সেই পার্টটা রয়েছে, এগুলো এইভাবে কিন্তু এখানে ফোকাসটা করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56-এ যদি আমরা দেখি, উইথ রেফারেন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমাদের ভারতের সংবিধান অনুসারে, ইফ অ্যান এরিয়া ইন এ স্টেট ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ শিডিউল এরিয়া আন্ডার দ্য 15th শিডিউল, তো আমাদের দেশের সংবিধান অনুসারে যদি আমরা দেখি কোনো স্টেটকে বা এরিয়াকে তোমার শিডিউল এরিয়া করা হয় 5th শিডিউলের মাধ্যমে। অপশান 1, দ্য স্টেট গভর্নমেন্ট লুজেস ইটস এক্সিকিউটিভ পাওয়ার, তো এখানে স্টেট গভর্নমেন্ট মানে রাজ্য সরকার এখানে এক্সিকিউটিভ পাওয়ার নিজের হাত থেকে তোমার ছেড়ে দিতে বাধ্য হয়। ইন সাচ এরিয়াজ অ্যান্ড এ লোকাল বডি অ্যাজিউমস টোটাল অ্যাডমিনিস্ট্রেশন, তো সেখানে লোকাল বডি পুরোপুরি নিজেদের হাতে পাওয়ার তোমার সেই নিয়ে নিচ্ছে, এটা বলা হচ্ছে এখানে 1 নম্বর স্টেটমেন্টে। দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ক্যান টেক ওভার দ্য টোটাল অ্যাডমিনিস্ট্রেশন, তো ইউনিয়ন গভর্নমেন্ট টোটাল অ্যাডমিনিস্ট্রেশন নিজেদের আন্ডারে নিয়ে নিতে পারে, যেরকম সার্কামস্ট্যান্সে আমরা দেখতে গভর্নর যেরকম তোমার সেই হিসাবে কাজ করে। ঠিক আছে, তো তার কথা এখানে পরপর বলা হচ্ছে। গভর্নর এখানে রিকমেন্ড করে এবং তার অনুযায়ী কিন্তু সেটা গভর্নমেন্ট কাজ করছে। তো এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট 2। তো এর মধ্যে কোনটা কারেক্ট? কোয়েশ্চেন নাম্বার 56-এ যদি আমরা দেখি, তো এইখানে তোমার যে স্টেটমেন্ট দুটোর একটাও কিন্তু কারেক্ট না।
নাইদার ওয়ান নট টু, ঠিক আছে। এখানে এই যে স্টেটমেন্ট দেওয়া আছে সম্পূর্ণই তোমার সেই সব ভুল। ওকে, তো তার জন্য তোমার এখানে ক্লিয়ার কাট আইডিয়া থাকা দরকার, তাহলে তুমি এখানে ডাইরেক্ট কানেক্ট করতে পারবে। ওকে, তো সেই পার্টটা কিন্তু এখানে পরপর রয়েছে, বোঝা গেল। নেক্সট আসছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 57-এ। উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স। তো এখানে তোমার অর্গানাইজেশন দিয়ে দিচ্ছে আর ইউনিয়ন মিনিস্ট্রি দিয়ে দিচ্ছে, কোনটা কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে, তো তোমার সেই হিসাবে এখানে কিন্তু তুলে ধরতে হবে বা মাথায় রাখতে হবে। তো সেগুলো কী দেখো, দ্য ন্যাশনাল অথরিটেটিভ বোর্ড, ঠিক আছে, অর্গানাইজেশন যেটা আসছে, ইউনিয়ন মিলিটারি আন্ডারে পড়ছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তোমার সেই হিসাবে বলা হচ্ছে। নেক্সট গেল দ্য কোয়ার বোর্ড, এটা আসছে কি মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, তোমার হেভি ইন্ডাস্ট্রিজের মধ্যে আসছে। নেক্সট আসছে কি দ্য ন্যাশনাল সেন্টার ফর ট্রেড ইনফরমেশন, ঠিক আছে, তো এটা কার আন্ডারে আসছে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। তো এই তিনটে তোমার সেই হিসাবে লিস্ট দেওয়া রয়েছে, তো এর মধ্যে কোনটা কারেক্ট, ঠিক আছে, তোমার সেটা হচ্ছে আমাদের এখানে বের করতে হবে। অপশন হচ্ছে ডি, নান, কোনোটাই এখানে কারেক্ট নয়, ঠিক আছে। তো যেখানে যে লিস্টটা করা রয়েছে যেগুলো সমান সমান স্ট্রেট ফরওয়ার্ড করে রয়েছে, এগুলো একটাও কারেক্ট নয়, সবগুলোই ভুল। তো দেখো আন্দাজে তুমি যদি করো তোমার কিন্তু ভুল হবে এখানে, তো তোমার সেই হিসাবে ক্লিয়ার কাট আইডিয়া থাকা দরকার এবং সেই অনুযায়ী এখানে চুজ করতে হবে। তো তার জন্য কোশ্চেনগুলো খুব ভালো করে তোমার পড়া দরকার, তাহলেই তুমি সেই হিসাবে বুঝতে পারবে যে এটা ঠিক কি না। তো সেই হিসাবে যদি আমরা ফোকাস না করি তাহলে কী করে হয় বলো, তাই না? বুঝতে পারছো আমার কথা? তো এই পার্টের জিনিসগুলো কিন্তু আমাদের এখানে খেয়াল রাখা আবশ্যক, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, বোঝা গেল কথা? আমি যে পার্টগুলো কিন্তু বলছি সেগুলো কিন্তু খুবই খুবই ক্রুশিয়াল এখানে। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখছি কোশ্চেন নাম্বারে 58-এ। তো 58-এ যদি আমরা দেখি যে কনসিডার দ্য ফলোয়িং সাবজেক্টস আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এখানে ফলোয়িং সাবজেক্টস বলে দিয়েছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার উপর ভিত্তি করে যে লিস্ট 1-এ ইউনিয়ন লিস্ট ইন দ্য 7th শিডিউলে রয়েছে এক্সটেন্ড অফ দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ এ স্টেট, ঠিক আছে, গেল এক্সটেন্ড অফ দ্য এক্সিকিউটিভ পাওয়ার তোমার সেসব স্টেটের হাতে রয়েছে। কন্ডিশন অফ দ্য গভর্নর্স অফিস, ঠিক আছে, গভর্নর অফিসের যে কন্ডিশনস ফর এ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট উইথ রেসপেক্ট to which of these above ratification by the legislature for not only less than half of the state is required before presenting the bill to the President of India or at least as such. ওকে, তো দেখা যাচ্ছে এখানে যে কোনো একটা সমাজ যদি সংবিধান সংশোধন করতে হয় তাহলে উপরের যে অপশনগুলো রয়েছে এদের সাথে মিল খাচ্ছে কিনা, তো সেই হিসাবে এখানে খেয়াল রাখতে হবে। যদি আমরা দেখি যে কোনো একটা বিল তোমার সেই হিসাবে যদি পাস করতে হয় তাহলে প্রেসিডেন্টের কাছ থেকে নিয়ে পাস করতে হবে, প্রেসিডেন্টের সাইন দরকার, তো সেখানে আর কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ফলো করতে হবে, তো কোন এই ক্ষেত্রে, তার মধ্যে কোন ক্ষেত্রের মধ্যে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি তোমার কোশ্চেনটা। যদি আমরা এখানে দেখি যে কারেক্ট অ্যান্সার এখানে হবে হচ্ছে 1 and 3 যে স্টেটমেন্ট আছে এগুলো হচ্ছে তোমার কারেক্ট, যে লিস্ট 1 ইউনিয়ন লিস্ট আর ইন দ্য 7th শিডিউল আর কন্ডিশন অফ দ্য গভর্নর্স অফিস, এই দুটো কিন্তু খুবই খুবই ক্রুশিয়াল, ঠিক আছে, যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে যদি আমরা কোনো এখানে ফোকাসটা করতে থাকি, ঠিক আছে। তো সেই হিসাবে এখানে রয়েছে এবং প্রেসিডেন্টের যার সাথে রিলেটেড। ওকে, গেল কোশ্চেন নাম্বার 59-এ বা যদি আমরা দেখি উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান পলিসি, ইন্ডিয়ান পলিটির উপর বেস করে, ঠিক আছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ঠিক আছে, দ্য গভর্নর অফ এ স্টেট ইজ নট অ্যান্সারেবল টু এনি কোর্ট। তো কোনো একটা রাজ্যের গভর্নর হচ্ছে কোনো যে কোর্ট আছে তার কাছে অ্যান্সারেবল না, তার জবাবদি করতে হতে পারে না বা করার দরকার নেই ফর দ্য এক্সিকিউটিভ এক্সারসাইজ অ্যান্ড পারফরমেন্স অফ দ্য পাওয়ার্স অ্যান্ড ডিউটিজ অফ হিজ অফিস। তো এখানে তার যে কাজ রয়েছে তাতে ক্ষমতা রয়েছে এবং যে ডিউটি রয়েছে তো সেই জিনিসের উপর ভিত্তি করে, ঠিক আছে। নো ক্রিমিনাল প্রসিডিংস শ্যাল বি ইনস্টিটিউটেড অর কন্টিনিউড এগেনস্ট দ্য গভর্নর ডিউরিং হিজ অর হার টার্মস অফ অফিস। তো কোনো ক্রিমিনাল প্রসিডিং তার এগেনস্টে করা যাবে না যতক্ষণ সে পাওয়ারে রয়েছে। নেক্সট, মেম্বার্স অফ এ স্টেট লেজিসলেচার আর নট লায়াবল টু এনি প্রসিডিংস অফ এনি অফ দ্য কোর্ট রেসপেক্টিভ অফ এনিথিং সেড উইদিন দ্য হাউস। তো হাউসে থাকা অবস্থায়, ঠিক আছে, যখনই যাক সে বলে থাকুক না কেন তাতে কোনো যায় আসে না, তাকে কিন্তু কোর্টে পেশ করা যাবে না, ঠিক আছে। তো সেই পার্টের কথা এখানে বলা হচ্ছে। গেল, এই হচ্ছে তোমার 3টে অপশন। তো এর মধ্যে হুইচ অফ দ্য অ্যামেন্ডমেন্টস স্টেটমেন্ট আর কারেক্ট। তো এর মধ্যে যে স্টেটমেন্টগুলো দেখলাম এর মধ্যে কোনটা কারেক্ট, যদি আমরা দেখি অপশান 1, 2 এবং 3 মানে যে স্টেটমেন্টগুলো আছে সম্পূর্ণটাই সঠিক, সম্পূর্ণভাবে। তো এই হচ্ছে টোটাল জিনিস যেগুলো আমাদের এখানে ফোকাসটা করা দরকার। ওকে, তো সেই হচ্ছে আমাদের এখানে পরপর মাথায় রাখতে হবে। গেল কোশ্চেন নাম্বার 60, কনসিডার দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। প্রোডাকশন অফ ক্রুড অয়েল, ঠিক আছে, মানে ক্রুড অয়েল তৈরি করা, রিফাইনিং, স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পেট্রোলিয়াম, ঠিক আছে, রিফাইন করা, স্টোরেজ মানে কাছে রেখে দেওয়া, আর ডিস্ট্রিবিউশন মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া পেট্রোলিয়াম, ঠিক আছে, পেট্রোলিয়াম তো বুঝতে পারছো। নেক্সট আসছে মার্কেটিং অ্যান্ড সেল অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস। তো ওখানে মার্কেটিং করা এবং সেল করা পেট্রোলিয়াম প্রোডাক্টসদের। নেক্সট হচ্ছে প্রোডাকশন অফ ন্যাচারাল গ্যাস। তো ওখানে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন করা,
তো এই হচ্ছে টোটাল জিনিসের কথা বলা হচ্ছে। হাউ অফ দ্য অ্যাবভ অ্যাক্টিভিটিস আর রেগুলেটেড বাই দ্য পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে যে পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস রেগুলেটিং বডি রয়েছে, বোর্ড রয়েছে, তারা এর মধ্যে কোনটা ফলো করে, এই হচ্ছে তোমার সেই সব কোশ্চেনে আসছে। তো অপশান হচ্ছে তোমার দেখো অনলি 2, মানে মার্কেটিং অ্যান্ড সেল অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস, এই জিনিসটাই হচ্ছে তারা ফলো করে, আর কোনোটাই না। ঠিক আছে, তো তাহলে তোমার সেই হিসেবে অনলি 2 তোমার হচ্ছে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই হিসাবে আমাদের এখানে খেয়াল রাখতে হবে। তো 61-র মধ্যে যদি আমরা দেখি যে সাপোজ দ্য রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ 80,000 crores অ্যান্ড দ্য রেভিনিউ রিসিভড অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইজ 60,000 crores, the government budget is shows borrowing of 10,000 crores and investment is 6,000 crores, which of the following statement are correct? তো তোমার সেই হিসাবে স্টেটমেন্টগুলো পড়ে তার উপর সেই হিসাবে কিন্তু এখানে কানেক্ট করতে হবে। ওকে, তো সেই পার্টে যদি আমরা দেখি এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে যে স্টেটমেন্টগুলো আছে সবগুলোই সঠিক, অপশন 1, 2 and 3। ঠিক আছে, তোমার সেই হিসাবে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। যে স্টেটমেন্টগুলো আছে সবগুলোই কিন্তু সঠিক, তোমার সেই পার্ট এখানে খেয়াল রাখা দরকার। নাও India is one of the founding members of the international North South Transport Corridor। ঠিক আছে, নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর যে সংস্থা আছে ভারতটা তোমার কিন্তু এখানে ফাউন্ডিং মেম্বার। ঠিক আছে, এই মাল্টিনেশনাল ট্রান্সপোর্ট করিডর হুইচ উইল কানেক্ট, তো এটা কী কানেক্ট করবে? ইন্ডিয়া টু সেন্ট্রাল এশিয়া টু ইউরোপ ভাই ইরান। ঠিক আছে, ইন্ডিয়াকে সেন্ট্রাল এশিয়ার থেকে ইউরোপে কানেক্ট করবে ইরানের মাধ্যমে, ইন্ডিয়া টু সেন্ট্রাল এশিয়া ভাই চায়না। ঠিক আছে, ইন্ডিয়াকে সেন্ট্রাল এশিয়ার সাথে কানেক্ট করবে চায়নার মাধ্যমে, ইন্ডিয়া টু সাউথ ইস্ট এশিয়া থ্রু বাংলাদেশ অ্যান্ড মায়ানমার। তো ইন্ডিয়া হচ্ছে যে জিনিসটা করবে ইন্ডিয়া টু ইউরোপ থ্রু আজারবাইজান। ঠিক আছে, ওকে, তো ইন্ডিয়া ইউরোপ অবধি করবে আজারবাইজানের মাধ্যমে, ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়া থ্রু বাংলাদেশ অ্যান্ড মায়ানমার, বাংলাদেশ অ্যান্ড মায়ানমারের মাধ্যমে তারা কিন্তু বিজনেস করবে। এর মধ্যে তোমার সেই হিসাবে কোনটা পার্টে রয়েছে তোমার 62 যদি আমরা দেখি এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ডি। ঠিক আছে, ওকে, তোমার সেই পার্টে খেয়াল রাখা দরকার। ওকে, আবার যেটা রয়েছে তোমার ইন্ডিয়া টু সেন্ট্রাল এশিয়া টু ইউরোপ ইরান, এটাও কিন্তু একদিক দিয়ে সঠিক। তো 2 মিনিট যেটা একটা দেবে সেটাই হচ্ছে এখানে কারেক্ট হবে। ঠিক আছে, গেল 63 কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। তো এখানে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তার উপর ভিত্তি করে তোমার সেই হিসেবে করতে হবে। Of the 2 major ethanol producer in the world, Brazil and the United States of America and the former producer more ethanol than the latter। ঠিক আছে, তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে প্রথমজন তোমার সেই হিসাবে মোর ইথানল প্রডিউস করে। ঠিক আছে, দুটো ইথানল প্রডিউসার কান্ট্রি হচ্ছে তোমার ব্রাজিল আর ইউএসএ। ঠিক আছে, তো খেয়াল রাখা দরকার। এটা স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2-তে আসছে কি দেখো, অনলাইন ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওয়ার কর্ন ইজ দ্য প্রিন্সিপাল ফিডস্টক ফর দ্য ইথানল প্রোডাকশন। তো কর্ন ইউজ করা হয় ইথানল প্রোডাকশনের ক্ষেত্রে তোমার সেই হিসাবে। সুগারকেন ইজ দ্য প্রিন্সিপাল ফিডস্টক ফর দ্য ইথানল প্রোডাকশন ইন ব্রাজিল। আর আখ ইউজ করা হয় ইথানল প্রোডাকশনের জন্য কোথায়? ব্রাজিলে। তো এখানে কোন কোন দেশে কী কী জিনিস এখানে ফোকাস করা হচ্ছে, তো সেই জিনিসটাও কিন্তু ওখানে মাথায় রাখা খুবই জরুরি। ঠিক আছে, এক্সাম পয়েন্টের ভিতরে আমাদের এখানে খেয়াল রাখা দরকার। ওকে, তো সেই পার্টটা গেল। নেক্সট আসছে এখানে 63-এর which of the following is the correct respect to the above settlements। তার মধ্যে কোন পার্টটা হচ্ছে এখানে ফোকাসটা করতে হবে, সেইটা হচ্ছে দেখো যে কোশ্চেন নাম্বার 63 এর যদি দেখি এখানে কারেক্ট অ্যান্সার করতে হবে, সেটা হচ্ছে অপশান ডি। যে স্টেটমেন্ট 1 ইজ নট কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। তো অনেক সময় দেখো গুলিও মানে উল্টেও ওরা দিয়ে দিচ্ছে, তো এখানে আন্দাজে যাওয়ার কোনো জায়গা নেই। আমার পয়েন্ট হচ্ছে যখনই কোশ্চেন করবে খুব ভালো করে ডিটেলসে পড়ো এবং তারপর সেই হিসাবে তোমার কিন্তু অ্যান্সার দেওয়া দরকার, কারণ ভুল হলে তোমার সেই হিসাবে মাইনাস রয়েছে, তাই না? তো তার জন্য এখানে খুবই সিরিয়াস ওয়েতে সেই জিনিসগুলো ফোকাসটা আমাদের করা দরকার আবশ্যক, তাহলে কিন্তু সুবিধা হবে। ওকে, তো এই পার্টগুলো কিন্তু এখানে রয়েছে, তোমার এখানে মাথায় খেয়াল রাখা দরকার, নাহলে কিন্তু হবে না। বোঝা যাচ্ছে আমি কী বললাম? হ্যাঁ, একদম। নেক্সট 64-এ আসি। The World Bank warned that India could become one of the first places with the wet bulb temperature routinely exceeded 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ইন্ডিয়াকে ওয়ার্ন করছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে ওয়েট বাল্ব টেম্পারেচার রুটিন যেটা এক্সিড করছে 35 ডিগ্রির উপরে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দ্য ইমপ্লিকেশন ইনফরমেশন অফ দ্য অ্যাবভ সেড। ঠিক আছে, তো এখানে ওয়ার্ল্ড ব্যাংকের ডিটেলস এই জিনিসগুলো কিন্তু এখানে ফোকাসটা করা হচ্ছে।
ওকে, তো এখানে কোন অ্যান্সারটা তোমার সেই হিসাবে কারেক্ট হচ্ছে। নেক্সট হচ্ছে তোমার দেখো 64-এ যদি আমরা দেখি, এইখানে তোমার অপশান নাম্বার তোমার সেই হিসাবে বোথ 1 and 2 যে স্টেটমেন্টগুলো আছে এগুলো দুটোই কিন্তু সঠিক, তো সেই হিসাবে আমাদের এখানে খেয়াল করতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু খেয়াল করতে হবে আমাদের। ওকে, বোঝা গেল? আশা করি বুঝতে পারছো আমি কী বলছি। ওকে, নেক্সট আসছে তোমার দেখো যে কারেক্ট অ্যান্সার তোমার সেই হিসাবে যদি 64-এ আমরা সেই হিসাবে ফোকাস করি, তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে দুটো যে স্টেটমেন্ট আছে এই দুটোই কিন্তু কারেক্ট। ওকে, নেক্সট 65, a country's fiscal deficit stands at 50,000 crores and it is receiving 10,000 crores through non-debt creating capital assets. The companies creating capital assets, the company's interest liabilities are 1,500 crores. What is the gross primary deficit? তার মধ্যে প্রাইমারি ডেফিসিট কতটা হচ্ছে তো 65-এ তোমার সেই হিসাবে এখানে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে 48,500 crore। 65-এ তোমার সেই হিসাবে যাচ্ছে, এবার যাচ্ছি আমরা 66-এ। ওকে, তো এবার হচ্ছে আমরা 66 নম্বর কোয়েশ্চেনে আসবো। তো 66 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রিগার্ড টু দ্য কমিটি অফ দ্য 15 ফাইন্যান্স কমিশন ইন ইন্ডিয়া। তো 15 ফাইন্যান্স কমিশন যে স্টেটমেন্ট বলছে, তো তার মধ্যে এর মধ্যে কোনটা ঠিক আছে, সেই 3টে স্টেটমেন্টগুলো রয়েছে। তো এর মধ্যে 3টে না টোটাল 4টে আছে। ইট রিইন্ট্রোডিউস দ্য ট্যাক্স এফোর্ট ক্রাইটেরিয়া টু রিওয়ার্ড ফিসকাল পারফরমেন্স, তো এটা 4 নম্বরে রয়েছে। আর বাকিগুলো তোমার সম্পূর্ণভাবে রয়েছে বিভিন্ন ডাটার উপর বেস করে। তো এর মধ্যে কোন স্টেটমেন্টটা ঠিক, তো সেটা হচ্ছে বেসিক্যালি কোয়েশ্চেন নাম্বার 66-এ। তো যদি আমরা দেখি তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে কোয়েশ্চেন সি, যেটা আছে 1, 3 আর 4। ওকে, সেকেন্ড যে স্টেটমেন্ট আছে এটা হচ্ছে ভুল, যে 45% অফ দ্য নেট প্রসিডেন্টস অফ ইউনিয়ন ট্যাক্সেস আর টু বি শেয়ার্ড উইথ স্টেটস। ঠিক আছে, তো এটা সম্পূর্ণভাবে ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন, ডাটার উপর বেস করে আসে। তো ডাটার উপর তোমার ক্লিয়ার কাট আইডিয়া থাকা খুবই দরকার এখানে এই টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে। এরপর 67 নম্বর আসছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট ইন রেসপেক্ট টু দ্য ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে IBRD। এইখানে যে ব্যাঙ্ক রয়েছে তার উপর স্টেটমেন্ট দিয়েছে যে ইট প্রোভাইডস লোনস অ্যান্ড গ্যারান্টি টু মিডল ইনকাম কান্ট্রিজ, মধ্য আয়ের যে সকল দেশ তাদেরকে এটা লোন দেয়। ইট ওয়ার্কস সিঙ্গেল হ্যান্ডেড টু হেল্প ডেভেলপিং কান্ট্রিজ টু রিডিউস পভার্টি, এরা হচ্ছে নিজেরা হেল্প করে যে সকল উন্নয়নশীল দেশগুলোকে যারা পভার্টি বা দারিদ্রতা দূর করতে চায়। ইট ওয়াজ এস্টাবলিশ টু হেল্প ইউরোপ রিবিল্ড আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপকে নতুন করে বানানোর জন্য এই সংস্থা তৈরি করা হয়েছিল। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 67। তার মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, 1 and 3 অনলি। ঠিক আছে, 1 and 3 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। গেল কোশ্চেন নাম্বার 68, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট ইন রেসপেক্ট টু দ্য RTGS অ্যান্ড NEFT। ঠিক আছে, তো এখানে স্টেটমেন্টগুলো কি? ইন RTGS-এ দ্য সেটেলমেন্ট টাইম ইজ instantaneous, while in case of the NEFT it takes some time to settle payment। তো এখানে পেমেন্টের ডিটেলসে বলছে, তো RTGS এর পেমেন্ট রিলেটেড। নেক্সট RTGS দ্য কাস্টমার ইজ চার্জ ইন ফর ইনওয়ার্ড ট্রানজ্যাকশান while দ্যাট ইজ নট ইন কেস অফ NEFT। ঠিক আছে, RTGS এ তোমার ট্রানজ্যাকশান ইনওয়ার্ডে নিয়ে নেয় এবং কিন্তু NEFT-তে সেটা নেয় না। অপারেটিং আওয়ার্স ফর RTGS আর রেস্ট্রিক্টেড, তো অপারেটিং আওয়ার রেস্ট্রিক্টেড করা রয়েছে অন সার্টেন ডে, কিছু দিনে, কিন্তু NEFT-তে সেটা নেই। তো এখানে কোনটা কোশ্চেনটা মানে কারেক্ট অ্যান্সার হবে? কোশ্চেন নাম্বার 68-এ। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ। ঠিক আছে, মানে অন অনলি। অপশান নাম্বার 1 যেটা আছে যে RTGS এর সেটেলমেন্ট টাইম ইজ instantaneous while in the case of NEFT it takes some time to settle payment। ঠিক আছে, গেল কোশ্চেন নাম্বার 69, কনসিডার দ্য ফলোইং কান্ট্রিজ ইউনাইটেড আরব এমিরেটস, ফ্রান্স, জার্মানি, সিঙ্গাপুর, বাংলাদেশ। হাউ মেনি অফ কান্ট্রিজ amongst the above are 3 other than India or international merchant payments are accepted under UPI। তো UPI আর কোন কান্ট্রিতে এখানে চালু হয়ে গেছে সেটা হচ্ছে এখানে কোয়েশ্চেন। তার অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, অনলি 3। 3টের মধ্যে কিন্তু এর মানে আমাদের UPI চালু হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 70, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট PM সূর্য ঘর মুভ বিজলি যোজনা। পুরো যোজনার উপর বেস করে কোয়েশ্চেন এসছে, দেখো। তো ইট টার্গেটস ইনস্টলেশন অফ 1 crore সোলার রুফটপ প্যানেল ইন দ্য রেসিডেন্সিয়াল সেক্টর
1 কোটি পরিবারের উপর তোমার সেই হিসাবে রেসিডেন্সিয়াল তোমার এখানে সোলার রুফটপ দেওয়া হবে ছাদে। দ্য মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এইমস টু ইম্পার্ট ট্রেনিং অন ইনস্টলেশন, অপারেশন, মেইনটেন্যান্স, রিপেয়ার করবে সোলার রোড ম্যাপ, যেগুলো আমরা দেখছি ক্লাসরুম লেভেলে। ইট এইমস টু ক্রিয়েট মোর দ্যান 3 লাখ স্কিল ম্যান পাওয়ার থ্রু ফ্রেশ স্কিলিং। ঠিক আছে, এখানে স্কিল দেওয়া হবে 3 লাখের উপর স্কিল ম্যান পাওয়ারকে। ঠিক আছে, এর মধ্যে কোনটা ঠিক? কোয়েশ্চেন নাম্বার 70 আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে 1, 2, 3, মানে যে স্টেটমেন্টগুলো আছে এর মধ্যে সবগুলোই কিন্তু কারেক্ট। ঠিক আছে, গেল। সেডিশন হ্যাজ বিকাম মাই রিলিজিয়ান, ঠিক আছে, ওয়াজ দ্য ফেমাস স্টেটমেন্ট গিভেন বাই গান্ধীজি অ্যাট দ্য টাইম অফ, কোন টাইমে গান্ধীজি এই স্টেটমেন্টটা দিয়েছিল 71-এ? তোমার সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার অ্যান্সার হবে হচ্ছে বি, পাবলিকলি ভায়োলেটিং সল্ট ল অ্যাট ডান্ডি। ডান্ডিতে যে সল্ট ল হয়েছিল তো সেখানে কিন্তু উনি এই স্পিচটা দিয়েছিল। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 72 এবার যদি দেখি দ্য ফেমাস 71 হচ্ছে গেল, তাই তো। 72তে আসছে তোমার দ্য ফেমাস ফিমেল ফিগার নোন অ্যাজ দ্য ডান্সিং গার্ল ফাউন্ড ইন মহেঞ্জোদারো ইজ মেড অফ। ঠিক আছে, ডান্সিং গার্ল কী দিয়ে তোমার তৈরি হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 72, তো সেটা যদি আমরা দেখি এখানে ব্রোঞ্জের তৈরি। ঠিক আছে, নেক্সট, হু প্রোভাইডেড লিগাল ডিফেন্স টু দ্য পিপল অ্যারেস্টেড ইন দ্য আফটারম্যাথ অফ দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট? তো লিগাল ডিফেন্স কারা দিয়েছিল? তো যদি আমরা সেই হিসাবে দেখি 73তে অ্যান্সার হবে হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 73 এর অপশন নাম্বার বি, সেটা হচ্ছে তোমার মদন মোহন মালব্য এবং কৃষ্ণকান্ত, এনরা কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট আসছে 74-এ যদি আমরা সেই হিসাবে দেখি যে সাবসিকুয়েন্ট অফ হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস গান্ধীজি হু consistently opposed untouchability and appealed for the eradication from all sphere। আনটাচেবিলিটি একদম পুরো বাদ দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে তো গান্ধীর, তো সেটা বলছে কখন? ডিসাইডেড টু দ্য ইনক্লুড দ্য আপলিটমেন্ট অফ দ্য হরিজনস ইন দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল প্রোগ্রাম। ঠিক আছে, মানে কোন প্রোগ্রামে বা কোন ইনস্টিটিউশনে বা কোন সময়ে গান্ধী এই কথাটা বলছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি কোয়েশ্চেন 74 এবং এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, পুনা প্যাক্ট, মানে পুনা চুক্তিতে। সোজা বাংলা দেখো আমরা এটা বহুবার কিন্তু সেই হিসাবে দেখেছি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে। ঠিক আছে, খুবই কমন টপিক এটা। নেক্সট, কনসিডার দ্য ফলোইং ফ্রুটস। তো এখানে ফ্রুটস মধ্যে দেখতে হবে পাপায়া, পাইনাপেল, গোয়াভা। ঠিক আছে, পেঁপে, তোমার আনারস আর গোয়াভা মানে পেয়ারা। ঠিক আছে, হাউ মেনি অ্যাবাভ দিস ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই পর্তুগিজ? এর মধ্যে পর্তুগিজরা এর মধ্যে কোনটা তোমার এখানে আমাদের দেশে ইনস্টিটিউট করেছিল, মানে শুরু করেছিল চাষ? তো সেটা যদি আমরা সেই হিসাবে দেখি তার মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো হচ্ছে অল অফ দ্য থ্রি। ঠিক আছে, এই তিনটেই কিন্তু বাইরে থেকে আসছে এবং পর্তুগিজরা আমাদের দেশে চালু করে। কনসিডার দ্য ফলোইং কান্ট্রিজ ইউনাইটেড কিংডম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রাজিল। হাউ মেনি অফ দ্য অ্যাবভ কান্ট্রিজ হ্যাভ মোর দ্যান 4 টাইম জোন? তো এর মধ্যে কোন কান্ট্রির 4টে টাইম জোন আছে? যদি আমরা সেই হিসাবে দেখি কোয়েশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে তোমার অপশন নাম্বার সি, তোমার অনলি 3টা কান্ট্রি, এখানে তোমার 4টে কান্ট্রি মানে 4টে তোমার টাইম জোন রয়েছে। ঠিক আছে, নেক্সট আসছে 77 ফলোইং স্টেটমেন্ট দেখো, আন্দ্রেয়ার ইন সাইবেরিয়া অ্যান্ড নম ইন আলাস্কা আর এ ফিউ কিলোমিটার্স ফ্রম ইচ আদার। ঠিক আছে, এটা একজন থেকে কয়েক কিলোমিটার দূরে। বাট ওয়েন পিপল আর ওয়াকিং আপ অ্যান্ড গেটিং সিট ফর ব্রেকফাস্ট, কিন্তু যারা ওখানে লোকে হাঁটতে যায় এবং খাবার খেতে যায় এই শহরগুলোর মধ্যে, ইট উড বি ডিফাইন্ড থিং, এগুলো বিভিন্ন ডেটে হয়। ওয়েন ইট ইজ মন্ডে ইন আন্দ্রেয়ার, ইট ইজ টুয়েসডে ইন নোম। হুইচ অফ দ্য স্টেটমেন্ট অ্যাবভ ইজ কারেক্ট? ঠিক আছে, এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট তোমার সেই হিসাবে এটা জিজ্ঞেস করেছে। যদি আমরা 77-এ দেখি এখানে কারেক্ট হচ্ছে তোমার এখানে অপশন এ, 1 অনলি, প্রথম অপশনটাই তোমার সেই হিসাবে কারেক্ট মানে গেল। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সেলফ রেসপেক্ট মুভমেন্ট? সেলফ রেসপেক্ট মুভমেন্ট কে শুরু করেছেন? ঠিক আছে, তো সেখানে হচ্ছে এখানে কোশ্চেন জিজ্ঞেস করছে পেরিয়ার ইভি রামেস্বামী নাইকার। ঠিক আছে, এই হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হবে। গেল 79-এ যদি আমরা দেখি এখানে তোমার ম্যাচ করতে হবে বটসোয়ানা, ডায়মন্ড, চিলি, লিথিয়াম আর ইন্দোনেশিয়া নিকেল। ঠিক আছে, এর মধ্যে কোনটা তোমার কারেক্ট? 79-এ যদি আমরা দেখি এখানে অল অফ দ্য থ্রি। ঠিক আছে, মানে ঠিকঠাকভাবে এখানে কানেক্ট করা রয়েছে, মানে পুরো কোয়েশ্চেনটা একদম ঠিক আছে। নেক্সট 80 এখানে তোমার ম্যাচিং করতে হবে মালোরকা ইটালি, নরমান্ডি স্পেন, সার্ডিনিয়া ফ্রান্স, এর মধ্যে কোনটা কি কারেক্ট? 80 নম্বর কোশ্চেনের মধ্যে দেখি ডি হচ্ছে ওখানে অপশন কারেক্ট অপশন। ঠিক আছে, না এর মধ্যে কোনোটাই তোমার সেই হিসাবে কারেক্ট না, মানে সবই উল্টোপাল্টা ঠিক করা রয়েছে। 80 নম্বর কারেক্ট। 81 নম্বর যেটা আমরা দেখি ফলোইং স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। স্টেটমেন্ট 1, সাম রেয়ার আর্থ এলিমেন্টস আর ইউজ ইন দ্য ম্যানুফ্যাকচার অফ ফ্ল্যাট টেলিভিশন স্ক্রিন অ্যান্ড কম্পিউটার মনিটরস। একটা স্টেটমেন্ট গেল। ঠিক আছে, মানে ফ্ল্যাট মনিটর তোমার সেই সব কী ধরনের টিভিটা ইউজ করা হচ্ছে সেটা বলছে। সাম রেয়ার আর্থ এলিমেন্টস হ্যাভ
ফটোসিনথেসিস প্রপার্টিজ, ঠিক আছে, ফটোফোরেসেন্ট প্রপার্টিজ রয়েছে, এটা বলছে উইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে বলছে কোশ্চেন নাম্বার 81-এ যদি আমরা সেই হিসাবে দেখি both statement 1 and 2 are correct and statement 2 is the explanation of 1, ঠিক আছে, মানে 1 নম্বর যে অপশনটা আছে এটা হচ্ছে কারেক্ট হচ্ছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, এটাও তোমার সেই হিসাবে একই টাইপের আছে। ইন্ডিয়ান রেলওয়ে হ্যাজ প্রিপেয়ার্ড এ ন্যাশনাল রেল প্ল্যান, ইন্ডিয়ান রেলওয়ে থেকে রেল প্ল্যান শুরু করছে টু ক্রিয়েট এ ফিউচার রেডি রেলওয়ে সিস্টেম, আমাদের দেশে 2028 সাল নাগাদ ফিউচার রেডি রেলওয়ে সিস্টেম তৈরির জন্য। কবচ ইজ অ্যান অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, ঠিক আছে, অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম ইন্ডিয়ার, যেটা জার্মানির সাথে কোলাবোরেট করে আমরা তৈরি করেছি। কবচ সিস্টেম কনসিস্ট অফ RFID ট্যাক্স, এটা কিন্তু সেকশনে ফিট করা হচ্ছে, ঠিক আছে, এটা 82 নম্বর কোশ্চেন যদি আমরা সেই হিসাবে দেখি এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তোমার অপশন ডি 1, 2, 3 তিনটা স্টেটমেন্টই এখানে কারেক্ট গেল। কনসিডার দ্য ফলোইং স্পেস মিশন, মানে স্পেস মিশন যদি আমরা দেখি অ্যাক্সম 4 স্প্যাডেক্স, তারপর হচ্ছে গগনযান, ঠিক আছে। হাউ মেনি অফ দ্য স্পেস মিশনস গিভেন অ্যাবভ এনকারেজ অ্যান্ড সাপোর্ট মাইক্রো গ্র্যাভিটি রিসার্চ, তো মাইক্রো গ্র্যাভিটি রিসার্চ সম্পর্কে এখানে কোনটা এখানে ডিসকাস করা হচ্ছে কোশ্চেন নাম্বার 83, সেখানে যদি আমরা এখানে দেখি তো এর মধ্যে কারেক্ট হবে হচ্ছে অল অফ দ্য 3, এর মধ্যে 3টে কিন্তু এখানে কারেক্ট, ঠিক আছে গেল। 84-এ যদি আমরা দেখি যে এর মধ্যে আপনার ম্যাচিং রয়েছে ডর্নিয়ার 228 মেড অ্যান্ড পেট্রোল এয়ারক্রাফট, IL-76 সুপারসনিক কম্ব্যাট এয়ারক্রাফট, C-7 গ্লোবাল মাস্টার 3 মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, এর মধ্যে কোনটা 3? 84 নাম্বার তোমার সেই হিসাবে কোয়েশ্চেন যদি আমরা দেখি এর মধ্যে কোনটা ঠিক, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার অনলি 2, ঠিক আছে। IL-76 সুপারসনিক কম্ব্যাট এয়ারক্রাফট এইটা হচ্ছে তোমার সেই হিসাবে কারেক্টলি ম্যাচ করা রয়েছে কোয়েশ্চেন নাম্বার 84-এর, ঠিক আছে, 84-এর তোমার আনসার হচ্ছে বি হচ্ছে, ঠিক আছে গেল। নেক্সট আসছে 85 আর্টিফিশিয়াল ওয়ে অফ কজিং রেইনফল টু রিডিউস এয়ার পলিউশন মেক্স ইউজ অফ, মানে যেটা আর্টিফিশিয়াল ওয়ে আমরা ইউজ করি তোমার সেই হিসাবে টু রিডিউস এয়ার পলিউশন কমানোর জন্য, মানে বায়ু দূষণ কমানোর জন্য। সিলভার আয়োডাইড অ্যান্ড পটাশিয়াম আয়োডাইড, সিলভার নাইট্রেট আর পটাশিয়াম নাইট্রেট, সিলভার আয়োডাইড অ্যান্ড পটাশিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট অ্যান্ড পটাশিয়াম ক্লোরাইড, এর মধ্যে কোনটা ঠিক যদি আমরা 85-এ তোমার সেই হিসাবে দেখি কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে, সিলভার আয়োডাইড অ্যান্ড পটাশিয়াম আয়োডাইড হচ্ছে কারেক্ট অ্যান্সার গেল। 86 এখানে তোমার এখানে আমরা দেখছি যে এক্সারসাইজ অফ দ্য পাওয়ার বাই দ্য প্রেসিডেন্ট ক্যান বি সাবজেক্টেড টু দ্য লিমিটেড জুডিশিয়াল রিভিউ, যে প্রেসিডেন্সের যে প্রেসিডেন্টের যে পাওয়ার আছে সেটা জুডিশিয়াল রিভিউর মাধ্যমে কিন্তু সাবজেক্ট করা যাচ্ছে, ওকে। আর হচ্ছে কি দ্য প্রেসিডেন্ট ক্যান এক্সারসাইজ দিস পাওয়ার, তো প্রেসিডেন্ট হচ্ছে এই পাওয়ার ইউজ করতে পারে উইদাউট দ্য অ্যাডভাইস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডভাইস ছাড়া, ঠিক আছে, এটা বলছে তোমার সেসব দুটো স্টেটমেন্টে 86, তার মধ্যে ওখানে আমরা যদি কারেক্ট অ্যান্সার দেখি কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রথম নম্বরটা অপশন 1 অনলি, এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার গেল। এখানে 87-এ দেখো বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে তোমার, দেখো পলিটির উপর বেস করে অন দ্য ডিসলিউশন অফ দ্য হাউস অফ দ্য পিপল দ্য স্পিকার শ্যাল নট ভ্যাকেট ইজ হার অফিস, ঠিক আছে, তোমার স্পিকার তার হাউস ভ্যাকেট করতে পারবে না বা ছেড়ে দিতে পারবে না আনটিল ইমিডিয়েটলি বিফোর দ্য ফার্স্ট মিটিং অফ দ্য হাউস অফ দ্য পিপল আফটার দ্য ডিসলিউশন, ঠিক আছে। তোমার এখানে হাউস অফ পিপল তোমার ডিসলিউশন হওয়ার আগে তোমার সেই কিন্তু এই স্টেপটা সে নিতে পারে না। অ্যাকর্ডিং টু দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান অনুসারে a member of the House of the People and being elected as Speaker shall resign from his or her political party immediately তাকে তোমার সেই হিসাবে তার রিজাইন দিতে হবে, তার সে কথা এখানে বলা যাচ্ছে। The Speaker of the House of the People may be removed from his or her office by a resolution of the House of the People passed by a majority of all the members of the house, ঠিক আছে, মানে কীভাবে তোমার সেই হিসাবে কোনো স্পিকারকে তোমার সেই জায়গা থেকে রিমুভ করা হচ্ছে তার সিস্টেম এখানে বলা হচ্ছে, এর মধ্যে কোনো স্টেটমেন্টটা কারেক্ট, তো তোমার পুরোপুরি তোমার পলিটিক্যাল পার্টির যেটা আমরা দেখি সেই পার্টির ভিতরে রয়েছে একদম ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার অপশান সি 1 আর 3 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, 2টা হচ্ছে তোমার সেই সব ভুল, ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার গেল। 88-এ যদি আমরা দেখি ইফ এনি কোয়েশ্চেন অ্যারাইজেস টু ওয়েদার এ মেম্বার অফ দ্য হাউসেস অফ দ্য পিপল has become subject to disqualification, কাউকে যদি ডিসকোয়ালিফাইড করা হচ্ছে আন্ডার দ্য 10th শিডিউল অফ দ্য প্রেসিডেন্ট ডিসিশন, যেখানে 10তম তফসিলের কথা বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অপিনিয়ন অফ দ্য কাউন্সিল অফ ইউনিয়ন মিনিস্টার শ্যাল বি ফাইনাল, ঠিক আছে, ইউনিয়ন মিনিস্টার যেটা স্টেট নেবে তো সেটা ফাইনাল হবে, তো তার কথা এখানে বলা হচ্ছে দ্যার ইজ নো মেনশন অফ দ্য ওয়ার্ড পলিটিক্যাল পার্টি ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমাদের দেশের সংবিধানে পলিটিক্যাল পার্টি এটা ইউজ করা হয়নি, এর মধ্যে কোনটা কারেক্ট, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 88-এ যদি আমরা সেই হিসাবে দেখি তোমার সেই সময় নাইদার 1 নট 2 কোনোটাই তোমার এখানে কারেক্ট নয়, ঠিক আছে গেল। 89-এ যদি আমরা আসছি এখানে দুটো স্টেটমেন্ট দিচ্ছে ইন ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট হ্যাভ নো পাওয়ার ফর মেকিং রুলস ফর grant of concession for the respect of the extraction of the minor mineral even though the such mineral are located in the territories,
ছোটো মিনারেল বা এখনও খুবই কম পরিমাণ মিনারেলও কিন্তু তুমি এখানে দমদাম করে তোমার এখানে স্ট্রাকচার আমরা করতে পারবি না স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট কোনোভাবে করতে পারে না, সেটা বলা হচ্ছে। ইন ইন্ডিয়া দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু নোটিফাই মাইনর মিনারেলস আন্ডার দ্য রেলিভেন্ট ল। সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু তোমার সেই পাওয়ার রয়েছে, তো সেটার কথা এখানে পরপর বলা হচ্ছে। তোর মধ্যে কোন স্টেটমেন্টটা তোমার সেই হিসাবে কারেক্ট হবে? 89-এ যদি আমরা সেই হিসাবে দেখি, ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যে স্টেটমেন্ট 1 ইজ নট কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, প্রথমটা কারেক্ট না কিন্তু দ্বিতীয়টা কিন্তু কারেক্ট। তো এই ওয়েতে তোমার সেই হিসাবে কিন্তু এখানে মাথায় রাখতে হবে পরপর যে কোনটার পর কোন জিনিসটা সেই হিসাবে আসছে, ওকে। তো সেই জিনিসটা কিন্তু খুবই খুবই ক্রুশিয়াল আমাদের জন্য। গেল, নেক্সট আসছে, আচ্ছা নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 90, হুইচ অর্গানাইজেশন হ্যাজ এনাক্টেড দ্য ন্যাচার রেস্টোরেশন ল টু ট্যাকেল ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বায়োডাইভার্সিটি লস, ঠিক আছে, কোন সংগঠন এটা তৈরি করছে তার কথা এখানে জিজ্ঞেস করছে কোশ্চেন নাম্বার 90-তে। তো যদি আমরা সেই হিসাবে দেখি, তোমার দ্য ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এটা তৈরি করছে, ঠিক আছে। গেল নম্বর 91-এ যদি আমরা দেখি, দেখো পঞ্চায়েত অ্যাট দ্য ইন্টারমিডিয়েট লেভেল এক্সিস্ট অফ অল স্টেট, পঞ্চায়েতের কথা বলা হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে। টু বি এলিজেবল টু বি এ মেম্বার অফ দ্য পঞ্চায়েত অ্যাট দ্য ইন্টারমিডিয়েট লেভেল এ পার্সন শুড বি অ্যাটেন দ্য এজ অফ 35 ইয়ার্স, তার হতে হবে অ্যাটলিস্ট। দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট কনস্টিটিউট কমিশন টু রিভিউ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য পঞ্চায়েত অফ দ্য immediate level led by the make recommendation regarding the distribution of the net proceeds of the taxes and duties leviable by the state between the state and panchayat of the immediate level, ঠিক আছে। একদম পুরো ডিটেলস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কী করে তোমার সেই সব পঞ্চায়েতের তোমার ডাইরেক্ট তোমার হতে পারছে প্রধান, বা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পঞ্চায়েত কীভাবে কাজ করতে সেই প্যাটার্নের কথা এখানে আমরা কথা ডিসকাস করা হচ্ছে। তো উইচ অফ দ্য স্টেটমেন্ট আর অ্যাবাভ ইজ নট কারেক্ট, এর মধ্যে কোনটা কারেক্ট নয়? কোশ্চেন নাম্বার 91-এ যদি আমরা দেখি, এর মধ্যে কারেক্ট নয় হচ্ছে তোমার সময় 1, 2 and 3। এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া হচ্ছে এর মধ্যে কোনোটাই কিন্তু কারেক্ট না, ঠিক আছে। তো সেই হিসাবে রয়েছে, তো তার জন্য দেখো পুরো স্টেটমেন্টটা তোমার সেই হিসাবে পড়া ডাইরেক্ট জরুরি, এবং তাহলে তুমি সেই হিসাবে কারেক্ট করতে পারবে। এর কোনো অধিক করলে কিন্তু তোমার সেই হিসাবে সমস্যা, সেই জিনিসটা মাথায় রাখা দরকার। গেল, আচ্ছা 92, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড বিমস্টেক নিয়ে তোমার বলছে যে ইট ইজ এ রিজনাল অর্গানাইজেশন, এটা রিজনাল অর্গানাইজেশন যেখানে তোমার মেম্বার স্টেট 7 রয়েছে জানুয়ারি 2025 অবধি। ইট কেম ইনটু এক্সিস্টেন্স ঢাকা ডিক্লারেশন 1999 সালে এটা আসছে, শুরু হচ্ছে। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল আর ফাউন্ডিং মেম্বার্স এটা শুরু করেছে বিমস্টেক। ইন বিমস্টেক দ্য সাবসেক্টর অফ দ্য ট্যুরিজম ইজ বিং লেড বাই ইন্ডিয়া, তো এটা ইন্ডিয়ার মাধ্যমে তোমার সেই সব গঠিত হয় বা চালিয়ে থাকে, তো সেই হিসাবে কথা বলা হচ্ছে 92-তে। তো দেখো এখানে তোমার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ওই সব থেকে অ্যাবভ বিভিং আর কারেক্ট 1 অনলি, এর মধ্যে 1 যে পার্ট রয়েছে অপশান 1 ডি অপশানের পার্ট 1 হচ্ছে এখানে কারেক্ট। ইট ইজ এ রিজনাল অর্গানাইজেশন কনসিস্টিং অফ দ্য 7 মেম্বার্স স্টেট টিল জানুয়ারি 2025, এই হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। Who among the following are the members of the jury of the selection recipient of the Gandhi Peace Prize? So Gandhi Peace Prize তোমার সেই হিসাবে এখানে কে পেয়েছে তা তোমার সেই হিসাবে এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে 93-তে। যদি আমরা সেই হিসাবে দেখি কোনটা কারেক্ট অ্যান্সার হবে, তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার অপশান সি 2, 3 আর 4 এটা কিন্তু পেয়েছে, মানে হচ্ছে তোমার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তারপর দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর দ্য লিডার অফ দ্য অপোজিশন অফ দ্য লোকসভা, এরা কিন্তু এর আন্ডারে আসছে 93-তে। নেক্সট, GPS aided geo armamented navigation Gagan is used to the system of ground station to provide necessary amalgamation which is the following statement are respect to Gagan, Gagan-এর সাথে রিলেটেড কোন স্টেটমেন্ট এখানে ঠিক? It is designed to provide additional accuracy and integrity, এখানে দেখানো হয়ে থাকে। It will allow more uniform and high quality air, ঠিক আছে, হাই কোয়ালিটি আর তোমার সেই হিসাবে আসবে। ইউনিফর্মিটি আমরা দেখতে পারবো ট্রাফিক ম্যানেজমেন্টে। ইট উইল প্রোভাইড বেনিফিটস অনলি দ্য এভিয়েশন বাট অনলি নট দ্য মোডস অফ দ্য ট্রান্সপোর্টেশন, শুধুমাত্র এভিয়েশন না ট্রান্সপোর্ট সিস্টেমে খুবই এটা কাজে লাগবে সেই কথা বলা হচ্ছে। এই হচ্ছে টোটাল অপশনে। তো তোমাদের যদি আমরা দেখি মধ্যে কোনটা কারেক্ট, তোমার সেই হিসাবে অপশন ডি 1 আর 2 অনলি, ঠিক আছে। 1 আর 2 হচ্ছে তোমার যে স্টেটমেন্ট, এই দুটো হচ্ছে এখানে কারেক্ট, ঠিক আছে। যে অ্যাডিশনাল অ্যাকুরেশন ইন্ডিকেটর দিচ্ছে এই যে অপশনগুলো তোমার সেই হিসাবে কিন্তু এখানে কারেক্ট হচ্ছে, মানে খেয়াল রাখা দরকার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 95-এ যদি আমরা সেই হিসাবে আসি যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং AI অ্যাকশন সামিট। AI অ্যাকশন সামিট এখানে বলা হচ্ছে যেটা গ্র্যান্ড প্যালাইসে হচ্ছে প্যারিসে ফেব্রুয়ারি 2025 সালে। কো চেয়ার্ড উইথ ইন্ডিয়া, ইন্ডিয়া এখানে আসছে, ঠিক আছে। দ্য ইভেন্ট বেস দ্য অ্যাডভান্স মেড বাই দ্য ব্লেচার পার্ক সামিট হেল্ড ইন 2023 অ্যান্ড দ্য সিওল সামিট হেল্ড ইন 2024, যে সামিটগুলো হয়েছিল এর উপর বেস করে এটা তৈরি। অ্যালং উইথ আদার কান্ট্রিজ, অন্যান্য কান্ট্রিজের সাথে সাথে USA UK অলসো সাইন দ্য ডিক্লারেশন অন দ্য ইনক্লুসিভ দ্য সাস্টেনেবল AI। তো এই দুই কান্ট্রি তোমার সাস্টেনেবল AI বা টেকসই AI এর কথা বলছে, সেই অনুযায়ী
ডিল সাইন করেছে, এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার? অ্যান্সার হচ্ছে তোমার অপশান এ, ওয়ান অনলি। ঠিক আছে, প্রথম অপশনটা এখানে কারেক্ট। ওকে, গেল 96-এ। কনসিডার দ্য ফলোইং পেয়ার্স। তো এখানে বিভিন্ন পেয়ার দিয়েছে, এর মধ্যে কোনটা? ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ওমেন ফার্মার 2026, ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য সাস্টেনেবল অ্যান্ড রেসিস্ট্যান্ট ট্যুরিজম 2027, তারপরে ইন্টারন্যাশনাল দ্য ইয়ার অফ পিস ট্রাস্ট 2025, ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রয়েড অ্যাওয়ারনেস অ্যান্ড প্ল্যানেটরি ডিফেন্স এর মধ্যে 2029। এর মধ্যে কোনটা কারেক্ট? এই যে আমরা স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছি বা পেয়ারগুলোর মধ্যে যদি দেখি, এর মধ্যে কোনটা কারেক্ট? হাউ মেনি অফ দ্য পেয়ার্স আর কারেক্টলি? দেখো কারেক্টলি কোনটা আছে সেটা জিজ্ঞেস করছে। তো এখানে যদি আমরা সেই হিসেবে কারেক্টলি দেখি, এর মধ্যে অল অফ দ্য ফোর্স, মানে এখানে যে চারটে যে স্টেটমেন্ট দেওয়া আছে এই চারটেই পুরো সম্পূর্ণভাবে কারেক্ট। ঠিক আছে, কোনটা ভুল নেই। নেক্সট তোমার সেই হিসাবে যদি আমরা সেই হিসাবে দেখি, দেখো 97 তোমার যেটা বলছে যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ব্রিক্স নিয়ে স্টেটমেন্ট যে 16 ব্রিক্স সামিট হচ্ছে তোমার রাশিয়াতে, কাজানে। ইন্দোনেশিয়া ইজ বিকামিং ফুল মেম্বার অফ ব্রিক্স, ইন্দোনেশিয়া ফুল মেম্বার হচ্ছে। দ্য থিম অফ দ্য 16 ব্রিক্স সামিট ওয়াজ স্ট্রেন্থনিং অ্যান্ড মাল্টিকালচারালিজম ফর জাস্ট গ্লোবাল অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি। 16 ব্রিক্সের সামিটের যে মন্ত্র কিন্তু এখানে বলা হচ্ছে, এর মধ্যে কোনটা কারেক্ট? কোশ্চেন নাম্বার 97 যদি আমরা দেখি, এখানে 1 and 2, ঠিক আছে, এই দুটো স্টেটমেন্ট হচ্ছে এখানে কারেক্ট রয়েছে। ঠিক আছে, এই অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। 98 কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট এবং লোকপাল এখানে ডিটেলস জিজ্ঞেস হচ্ছে। তো দেখো লোকপাল নিয়ে কোশ্চেন আগেও এসছে, কিছু কোশ্চেন দেখো মোটামুটি, মানে কিছু টপিকের উপর কোশ্চেন কিন্তু এবারে বেসিতে আমরা সেই হিসেবে দেখেছি, আবার কিছু জিনিস নতুন এসছে। ঠিক আছে, তো লেন্দি কোশ্চেন এসছে, বহু লেন্দি কোশ্চেন প্রথম দিককার, যেটায় মানে কিন্তু তোমার এখানে মাথা ঠান্ডা করে সেই দিনগুলো পড়া খুবই দরকার, তো সেই পার্টটা রয়েছে। আচ্ছা, দ্য পাওয়ার অফ দ্য লোকাল অ্যাপ্লাইজ অফ দ্য পাবলিক সার্ভেন্টস অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই পাওয়ার থাকে সার্ভেন্টের উপর। ঠিক আছে, বাট নট অন দ্য ইন্ডিয়ান পাবলিক সার্ভেন্ট পোস্টেড আউটসাইড ইন্ডিয়া, কিন্তু যদি বাইরে থাকে তার উপরে অ্যাপ্লাই না। দ্য চেয়ারপারসন অফ দ্য মেম্বার shall not be a member of the parliament। ঠিক আছে, মেম্বার অফ পার্লামেন্ট সে হতে পারবে না, আর মেম্বার অফ দ্য লেজিসলেটিভ আর ইন স্টেট আর ইউনিয়ন টেরিটরি সেও কিন্তু সেখানে হতে পারবে না। অনলি দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওয়েদার ইনকামবেন্ট অর রিটায়ার্ড হ্যাজ টু বি এ চেয়ারম্যান। ঠিক আছে, তো চেয়ারম্যানের যে এলিজিবিলিটি সেটা এখানে বলা হচ্ছে। দ্য চেয়ারপারসন অর এ মেম্বার শ্যাল নট বি এ পারসন লেস দ্যান 45 years of age, তো 35 বছর কম হওয়া যাবে না। লোকপাল ক্যান নট ইনকোয়ার ইন্টু দ্য অ্যালিগেশনস অফ করাপশন এগেনস্ট দ্য সিটিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, লোকপাল সিটিং প্রাইম মিনিস্টার এগেনস্টে তোমার অ্যালিগেশন আনতে পারবে না, তো তার কথা এখানে পরপর বলা হচ্ছে। তো এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট? কোশ্চেন নাম্বার 98-এ যদি আমরা সেই হিসাবে দেখি, তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, 3 অনলি। ঠিক আছে, লোকপাল ক্যান নট ইনকোয়ার ইন্টু দ্য অ্যালিগেশন করাপশন এগেনস্ট দ্য সিটিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। প্রাইম মিনিস্টার এগেনস্টে তোমার কিন্তু লোকপাল কাজ করতে পারবে না, তো সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। গেল 99 যদি আমরা সেই হিসাবে দেখি, যে ফলোইং স্টেটমেন্ট দেখো, খো ওয়ার্ল্ড কাপ সম্পর্কে বলা হচ্ছে। দ্য ইভেন্ট ওয়াজ হেল্ড ইন দিল্লি, এটা দিল্লিতে হয়েছে। ইন্ডিয়ান মেন বিট নেপাল। ঠিক আছে, নেপালকে হারিয়েছে। ইন্ডিয়ান ওমেন বিট নেপাল, স্কোরও দিয়ে দিয়েছে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট? তো দেখো খেলা নিয়ে জেনারেলি কোশ্চেন দেয় না, কিন্তু এবার কিন্তু তা দিয়েছে। ইউপিএসসির ইতিহাসে এরকম খুবই কম দেখা গেছে যে খেলা নিয়ে কোশ্চেন করেছে। যাই হোক, তো এখানে কোশ্চেন নাম্বার 99-এর অ্যান্সার হচ্ছে অপশন এ, 1 অনলি। প্রথম স্টেটমেন্টে কারেক্ট। দ্য ইভেন্ট ওয়াজ হেল্ড ইন দিল্লি, ইন্ডিয়া। ঠিক আছে, এটাই হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে 100 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে তোমার বেসিক্যালি লাস্ট কোশ্চেন, যেটা আমরা এতক্ষণ ধরে টানা ভিডিও করলাম, তো তার লাস্ট কোশ্চেন এখানে আসছে। ইন দ্য ফাইনালস অফ দ্য 45 চেস অলিম্পিয়াড হেল্ড ইন 2024, তো যেটা 45তম হচ্ছে দাবার অলিম্পিক হয়েছে 2024-এ। গোকেশ তুমাংরাজু বিকাম দ্য ওয়ার্ল্ড ইয়ংগেস্ট উইনার। এ হচ্ছে পৃথিবীর সবথেকে সর্বকনিষ্ঠ উইনার হয়েছে আফটার ডিফিটিং দ্য রাশিয়ান প্লেয়ারকে একে হারানোর পর। অভিমন্যু মিশ্রা অ্যান্ড আমেরিকান চেস প্লেয়ার। ঠিক আছে, অভিমন্যু মিশ্রা যে আমেরিকান যে তোমার দাবা প্লেয়ার, হোল্ডস দ্য রেকর্ড ফর বিকামিং দ্য ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট এভার গ্র্যান্ড মাস্টার, যে সারা পৃথিবীর মধ্যে সবথেকে কম বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছে। দাবায় যারা মানে বিশ্ববন্দিত হয় তাকে তোমার গ্র্যান্ড মাস্টার বলা হয়ে থাকে, মানে সারা পৃথিবী জুড়ে র্যাঙ্কিং থাকে টপ র্যাঙ্কে। ঠিক আছে, হুইচ অফ দিস স্টেটমেন্ট অ্যাবভ ইজ আর আর কারেক্ট? দেখো এটাও খেলা নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করছে, যেটা আজ অবধি তোমার খেলা নিয়ে কিন্তু দেয়ই না তারা কোশ্চেন বলতে গেলে, কিন্তু এবার দিচ্ছে, তাও দুঃখ না। আচ্ছা, তাহলে এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে কোশ্চেন নাম্বার 100-এর তোমার বি হচ্ছে কারেক্ট অপশন। তো 2 নম্বর যে স্টেটমেন্ট এটা হচ্ছে কারেক্ট। অভিমন্যু মিশ্রা এখানে যে কোশ্চেনটা এটা হচ্ছে তোমার কারেক্ট। ওকে, তো এই হচ্ছে টোটাল 100টা কোশ্চেন নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম। মোটামুটি যদিও আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, তাও মোটামুটি 1.5 ঘন্টার উপরে ভিডিও কিন্তু সাইজ হয়ে গেছে, বুঝতেই পারছো। তো আশা করি মোটামুটি তোমাদের আইডিয়া হয়েছে যে কী টাইপের কোশ্চেন করে। আমি খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ অনেক বড় হয়ে যেত, তা না হয়ে এমনিও এত বড় হয়ে গেছে। ঠিক আছে, যাতে তোমরা দ্রুত বুঝতে পারবে। আর কোশ্চেনটার সামনে থাকলে আমি যে অ্যান্সার বলেছি এগুলো তুমি মার্ক করে রাখো, তাহলে তোমার শুনতে দিতে হবে, বুঝতে যে কী টাইপের জেনারেলি কোশ্চেন আসে, তার কারেক্ট অ্যান্সারটা কী হবে। ঠিক আছে, তো এই আর কি ব্যাপার। আর অলরেডি আমি তো কাট অফ নিয়ে বললাম যে কী টাইপের কাট অফ হতে পারে, তোমাদের তাই দেওয়া হয়ে গেছে।
তাই না? তো সেই জিনিসটা তোমার ফোকাস করা দরকার। তো যাদের এবছর এক্সাম দিয়েছো আশা করি ভালো হয়েছে, আর যারা নেক্সট ইয়ার বা তার পরবর্তী দেবে তো তোমরা বুঝতে পারছো স্ট্যান্ডার্ড কীরকম এখানে, তো সেই হিসাবে তোমার প্রিপেয়ার করা দরকার। আর আমরা এই জুন থেকে ইউপিএসসি ডাব্লিউবিসিএস কম্বাইন 2025-এর কোর্স স্টার্ট করতে চলছি 500 পার মান্থ, 500 টাকা পার মান্থে ফিস দিয়ে। তো তোমরা যদি আমাদের ইউপিএসসি ডাব্লিউবিসিএস কম্বাইন কোর্সে পড়তে চাও, সম্পূর্ণ ক্লাস লাইভে বাড়িতে বসে প্রিপেয়ার করতে পারো, ঠিক আছে, এবং খুবই অ্যাফোর্ডেবল কস্টে যেটা আমি বললাম। তো যদি জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে সম্পূর্ণ ক্লাস লাইভে। ওকে, তো যদি জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। আর কী কী টপিকে ভিডিও চাও সেগুলো আমাকে জানাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে।